তোমরা সবসময় 25 এর টার্গেট করবে না। দেখো কেন বলছি এই কথা, কারণ শেষ সময় আসে আমি এই কথা কেন বলছি, আগে বললাম যে 25 এ 25 দিতে হবে। দেখো তোমাকে আমি বলি 25 এ 25 টা খুব রাইট করা খুব টাফ, সো মাচ টাফ। তোমার নাগালের বাইরে অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে, এই কারণে তুমি যে কয়টা কোশ্চেন পারো সে কয়টা কোশ্চেন লাগাবা। ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে যে বিষয়টি দেখব তোমাদেরকে ইতিমধ্যে আমি বলেছি যে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে যা আছে তার কোশ্চেনগুলো আমরা ক্রমান্বয়ে সলভ করার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব গুচ্ছ ভর্তি পরীক্ষা 24-25 সালে কোন কোশ্চেনগুলো বায়োলজি থেকে এসেছে। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে যে পাটের আঁশ কোন জাতীয় টিস্যু। এটা হচ্ছে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় থেকে নেওয়া একটি কোশ্চেন। ঠিক আছে, টিস্যু ও টিস্যু তন্ত্র। দেখো এখানে রাইট অ্যান্সার কি হবে ভাইয়া বলো দেখি। এখানে রাইট অ্যান্সার হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু। এখন আসলে কেন সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু, তোমরা জানো সেকেন্ডারি ফ্লোয়েম যে টিস্যু আছে সেই সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যুতে কিন্তু উদ্ভিদের এটা হচ্ছে গৌণ বৃদ্ধি ঘটে। কি ঘটে? গৌণ বৃদ্ধি। এবং মনে রাখবা পাটের ক্ষেত্রে এখান থেকে বাস্ট ফাইবার একটা জিনিস পাওয়া যায়। কি পাওয়া যায় বলো? বাস্ট ফাইবার। বাস্ট ফাইবার। ঠিক আছে, তাহলে আমাদের মনে রাখতে হবে পাটের আঁশ কোন জাতীয় টিস্যু বলো? সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু। ওকে, আমাদের 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বার কোশ্চেন কি আছে বলো দেখি। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে উদ্ভিদ কোষের প্রাথমিক উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীরে কোন উপাদানটি থাকে বা উপাদান কোনটি। দেখো উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীর যেটা আছে তোমরা কোষ ও কোষের গঠন অধ্যায়ে পেয়ে যাবা। দেখো এখানে রাইট উত্তর হচ্ছে ভাইয়া, এখানে রাইট উত্তর হচ্ছে আমাদের সি, কি হেমিসেলুলোজ। কি বলো? হেমিসেলুলোজ। এখন আসো যে আর কি কি প্রাথমিক উপাদানের মধ্যে পাওয়া যাবে। মনে রাখবা সেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, সেলুলোজ এবং গ্লাইকো গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, তাহলে এই তিনটা মিলে হচ্ছে আমাদের কি করে বলো? উদ্ভিদ হচ্ছে প্রাথমিক প্রাথমিক যে আছে প্রাচীর, সেই উদ্ভিদের প্রাথমিক প্রাচীর গঠিত হয় এই তিনটা উপাদান দিয়ে, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। তোমাদের বইয়ের নিচে দেখবে একদম এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজটা একবার করে নিবা, কারণ এখান থেকে যেহেতু কোশ্চেন এসে গেছে পার্সেন্টেজ থেকে এবছর কোশ্চেন আসতে পারে। ওকে, আমরা এখন পরবর্তী কোশ্চেনে আসবো। দেখো কোন হরমোন ক্ষুধার উদ্বেগ ঘটায়? ক্ষুধার উদ্বেগ ঘটায়। দেখো 3 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার দেখো এই কোশ্চেনটা মোটামুটি একটু ডিপ কোশ্চেন বলতে পারো তোমরা, যে বইয়ে হয়তো অনেকেই না পাইলেও পাইতে পারো, কিন্তু আজকে এখানে শিখে নাও যে এটা রাইট অ্যান্সার আছে গ্রেলিন। কি অ্যান্সার বলো? গ্রেলিন। এটা মূলত আসে কই থেকে? এটা মূলত আসে পাকস্থলী থেকে। কই থেকে আসে দিয়া? পাকস্থলী। ঠিক আছে, তাহলে পাকস্থলী থেকে আসে হচ্ছে আমাদের গ্রেলিন। ইনসুলিন তোমরা জানো ইনসুলিন হচ্ছে আসে অগ্নাশয় থেকে। কোথা থেকে আসে? অগ্নাশয় থেকে। এবং মনে রাখবা এই ইনসুলিন হচ্ছে আসে বিটা কোষ থেকে। কি কোষ থেকে বলো? বিটা কোষ থেকে। ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের গ্লুকোজের পরিমাণকে কমায়। রক্তের গ্লুকোজের পরিমাণকে কি করে? কমায়। ঠিক আছে, দেখো সিক্রেট সম্পর্কে একটা তথ্য মনে রাখবা, এটা হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন। সিক্রেট, সিক্রেট মানে কি? গোপন। তোমরা এভাবে মনে রাখবা, প্রথম আবিষ্কৃত হরমোন। আবিষ্কৃত, সরি প্রথম আমি আবিষ্কৃত, আবিষ্কৃত হরমোন। ঠিক আছে, দেখো তাহলে সিক্রেট কি বললাম ভাইয়া? প্রথম আবিষ্কৃত হরমোন। এখন আসো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এই প্যানক্রিয়াটিক পলিপেপটাইড আসে ওই থেকে বলো? অগ্নাশয় থেকে। অগ্নাশয় থেকে। দেখো তোমাদের এই পরিপাক এবং শ্বসনের মধ্যে কয়েক ধরনের কোষ আছে। অগ্নাশয়ের মধ্যে 4 ধরনের কোষ পাবা, পাকস্থলীতে 4 ধরনের কোষ পাবা। তো এই কোষগুলোর কাজ কি খুব ভালো করে জানতে হবে। দেখো এই অগ্নাশয় থেকে আসে যেটা পিপি কোষ, এই পিপি কোষটার কাজ হচ্ছে মনে রাখবা, মানে কি? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এটা মূলত ক্ষরণ করে কে বলো? এটা ক্ষরণ করে মূলত গামা কোষ। কে ক্ষরণ করে? গামা কোষ। ঠিক আছে, তাহলে আমরা 3 নাম্বার শেষ করলাম। এখন আসবো পরেরটাতে। কোনটি রেস্ট্রিকশন এনজাইম? 4 নাম্বার কোশ্চেন কি বলছে ভাইয়া বলো? কোনটি রেস্ট্রিকশন এনজাইম? এখানে মনে রাখবা এই কোশ্চেনটাও একটু ইউনিক করা হয়েছে। এই কোশ্চেনটার রাইট অ্যান্সার হচ্ছে বি, হিন হিন 3, মানে হিন 3। ঠিক আছে, রোমান সংখ্যা যদি 3 লেখে হিন 3। দেখো কোনটি রেস্ট্রিকশন এনজাইম? মনে রাখবা লাইগেজ যে আছে এ হচ্ছে কি করে বলো? জোড়া লাগায়। লাইগেজ হচ্ছে জোড়া লাগায়। লাইগেজ জোড়া লাগায়।
ঠিক আছে? তাহলে আইসোমারেজ এবং প্রাইমেজ এই দুটো তোমরা যখন ডিএনএ রেপ্লিকেশন করবা সেখানে পেয়ে যাবা ইনশাআল্লাহ। আর হিন তাহলে কি করে বলো ভাইয়া? হিন হচ্ছে রেস্ট্রিকশন। রেস্ট্রিকশন মানে কি? কেটে ফেলা, কেটে ফেলা। ওকে, এখন আসো মানব দেহে লাম্বার কশেরুকার সংখ্যা কতটি? মানব দেহে লাম্বার কশেরুকার সংখ্যা কতটি? তোমরা এটা কই পাবা বলো দেখি? তোমাদের কঙ্কালতন্ত্রের যে অধ্যায় আছে 7 নম্বর অধ্যায় জুওলজি, সেখানে পেয়ে যাবা। দেখো লাম্বার কশেরুকার সংখ্যা হচ্ছে, মনে রাখবা 5টি। কয়টি? 5টি। আমি এটা মনে রাখতাম একটা ছন্দ দিয়ে, তোমরা চাইলে মনে রাখতে পারো। সাথোলার, সাথোলার, সাথোলার শক, শক। ঠিক আছে? দেখো শতে হচ্ছে সার্ভাইকাল, থতে হচ্ছে থোরাসিক, লতে হচ্ছে লাম্বার, দন্ত শতে হচ্ছে স্যাক্রাল। এই শক বানানটা আমি একটু অন্যভাবে মনে রাখতাম ক দিয়ে। কতে হচ্ছে কক্সিয়াল। ঠিক আছে? তাহলে এটা মনে রাখার ছন্দ হচ্ছে 7, 7, তারপরে হচ্ছে 12, 5, 4, 4। দেখো এখানে আমাদের একটা মজার ব্যাপার তোমাদের মনে আসতে পারে, যে আমি 5 4 4 কেন বললেন? 5 5 4, 5 5 4 এটা কেন বললেন? এটা পরবর্তীতে আবার রূপান্তরিত হয়, আমরা সেটা পরে পড়বো। তো এই লাম্বার কশেরুকা যেটা আছে, তাহলে তোমাদের মনে রাখতে হবে লাম্বার কশেরুকার সংখ্যা কত? লাম্বার কশেরুকার সংখ্যা হচ্ছে 5টি। ঠিক আছে? লাম্বার কশেরুকার সংখ্যা হচ্ছে 5টি। লাম্বার কশেরুকার সংখ্যা কতটি বলো? 5টি। ওকে, তারপরে আসো যে এখন আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। 6 নাম্বার কোশ্চেনে আসো। 6 নাম্বার কোশ্চেনে কি বলছে? যে ক্রসিং ওভার কোথায় ঘটে? মানে ক্রসিং ওভার মিয়োসিসের কোন পর্যায়ে ঘটে? দেখো 6 নাম্বার কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। মনে রাখতে হবে ক্রসিং ওভার কোথায় ঘটে। দেখো ক্রসিং ওভার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। তোমরা মনে রাখবা এই রাইট অ্যানসার কি ভাইয়া? প্রোফেজ 1। কি বলো? প্রোফেজ 1। এখন আসলে শুধু প্রোফেজ নয় কেন, তোমরা জানো যে মাইটোসিস কোষ বিভাজন যে আছে, মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে পর্যায় 5টা। একটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কিন্তু এখানে আমাদের সীমাবদ্ধ নয়, মনে রাখতে হবে যে আরো আছে। সেটা হচ্ছে আমাদের মিয়োসিস কোষ বিভাজন যে আছে, সেই মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে তোমরা পাবা যে এই প্রোফেজ যেটা পাবা, সেই প্রোফেজের মধ্যে আবার 5টা ধাপ পাবা, তাই না? প্রোফেজ 1 এর মধ্যে 5টা ধাপ পাবা। প্রোফেজ 1 এর মধ্যে 5টা ধাপ কি কি আছে বলো? লেপটোটিন, 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 তারপরে হচ্ছে জাইগোটিন, 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 তারপর আছে কি বলো? প্যাকাইটিন, প্যাকাইটিন, তারপরে হচ্ছে ডিপ্লোটিন, ডিপ্লো, ডিপ্লোটিন, আর একটা হচ্ছে ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস। দেখো এটা আমরা মনে রাখবো। তাহলে কি বললাম? প্রোফেজ 1 এ আমাদের 5টা ধাপ আছে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। দেখো এর মধ্যে এই যে প্যাকাইটিন আছে, এই প্যাকাইটিন খুব ভালো করে মনে রাখবা। এই প্যাকাইটিন খুবই ইম্পর্টেন্ট। প্যাকাইটিনে মূলত হচ্ছে কায়াজমা পাবা, কায়াজমা, কায়াজমা, কায়াজমা কি জিনিস? মনে রাখবা এক্স আকৃতির অংশকে বলা হয় কায়াজমা। এবং এইখানে মনে রাখবা এই কায়াজমা যেটা পাবা, এই প্যাকাইটিনের মধ্যে আরেকটা জিনিস পাবা, ক্রসিং ওভার, ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার কোথায় ঘটে বলো দেখি? যদি আরো ক্লিক করে তাহলে তোমরা বলবে প্যাকাইটিন। এবং এটা কার ধাপ? প্রোফেজ 1 এর ধাপ। এই কারণে এখানে রাইট অ্যানসার কি হবে বলো? রাইট অ্যানসার হবে প্রোফেজ 1। ওকে, আমরা এখন পরবর্তী কোশ্চেনে আসবো। দেখো সুপার রাইসে কোন ভিটামিন থাকে? সুপার রাইসে কোন ভিটামিন থাকে? সুপার রাইসে মনে রাখবা ভিটামিন এ থাকে। সুপার রাইসে কি থাকে বলো ভাইয়া? ভিটামিন এ থাকে। ঠিক আছে? ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে আসি। দেখো মানব দেহের সবথেকে ছোট অস্থির বা ছোট হাড়ের নাম কি? মানব দেহের সবথেকে ছোট হাড়ের নাম কি? খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। মানব দেহের সবথেকে ছোট হাড়ের নাম মনে রাখতে হবে। এটা কি হবে বলো দেখি? স্টেপিস, স্টেপিস। তাহলে মানব দেহের সবথেকে ছোট হাড়ের নাম কি? স্টেপিস। মনে রাখবা এটা হচ্ছে আমাদের কানের একটা অস্থি, কানের একটা অস্থি। সেখানে মধ্যে তোমরা পাবা মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। এই 3 ধরনের অস্থি পাবা। তার মধ্যে সবথেকে ছোট অস্থির নাম কি? স্টেপিস। এখন আসো সবথেকে বড় অস্থির নাম কি ভাইয়া? বড় অস্থি মনে রাখবা, বড় অস্থির নাম হচ্ছে পায়ের, পায়ে পাবা। পায়ে কোথায়? মনে রাখবা ফিমার, ফিমার। ফিমারের অস্থি হচ্ছে সবথেকে বড় অস্থি, মনে থাকবে? ওকে, আমরা এখন পরবর্তীতে আসি। কোন হরমোন উদ্ভিদের মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে? তাহলে দেখো কোন হরমোন উদ্ভিদের মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে? তোমরা এটা হচ্ছে যে আবার ওই উদ্ভিদ সাহিত্য তত্ত্ব যে আছে, উদ্ভিদ সাহিত্য তত্ত্বে পেয়ে যাবা যে মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। মনে রাখবা অক্সিন, মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে অক্সিন। প্রধানত বৃদ্ধি রিলেটেড যে সমস্ত কাজ আছে
এই বৃদ্ধি রিলেটেড কাজসমূহ করে কে বলা হলো কি ভাইয়া? বৃদ্ধি রিলেটেড কাজসমূহ করে অক্সিন। ঠিক আছে, আর আসলে জিবেরেলিন কি করে? মনে রাখবা, জিবেরেলিন হচ্ছে কাণ্ডের কি করে ভাইয়া? কাণ্ডের বৃদ্ধি। জিবেরেলিন হচ্ছে কাণ্ডের বৃদ্ধি। ওকে, আমরা এখন পরবর্তীতে আসি। দেখো, ক্যালভিন চক্রে কিসের সংশ্লেষ ঘটে? 10 নম্বর কোশ্চেন কি ভাইয়া? ক্যালভিন চক্রে কিসের সংশ্লেষ ঘটে? দেখো, ক্যালভিন চক্রে অ্যাকচুয়ালি মনে রাখবে যে ক্যালভিন চক্রে মূলত সংশ্লেষ ঘটে গ্লুকোজের। কার ঘটে ভাইয়া? তোমরা জানো ক্যালভিন চক্রে আমাদের গ্লুকোজ তৈরির ব্যাপার থাকে। তাহলে ক্যালভিন চক্রে কার সংশ্লেষ ঘটবে? গ্লুকোজের। ওকে, আমরা আসি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে দেখো, প্লাজমা মেমব্রেন গঠনের উপাদান কোনটি? তাই না? এখানে লিখছে যে প্লাজমা মেমব্রেন গঠনের উপাদান কোনটি? তোমরা মনে রাখবা, প্লাজমা মেমব্রেন যে কোনো ধরনের আবরণের ক্ষেত্রে বেশিরভাগ সময় প্রোটিন এবং লিপিড, কি বলো? প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত হয়। তাহলে প্রোটিন এবং লিপিড হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন গঠনের উপাদান। ওকে, তারপরে আসো দেখো, পেনিসিলিয়াম এর জনন রেণুর নাম কি? পেনিসিলিয়ামের জনন রেণুর নাম মনে রাখবা কনিডিয়া। কনিডিয়া হচ্ছে পেনিসিলিয়ামের জনন রেণুর নাম। কনিডিয়া হচ্ছে কার? পেনিসিলিয়ামের জনন রেণুর নাম। ওকে, তাহলে 13 নম্বর কোশ্চেনে আসো, যে নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য নয় কোনটি? 13 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, পরীক্ষা হলে কিন্তু এটা খুব ভালো করে দেখবা, নয় নাকি হয়, খুব ভালো করে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন ভুল না হয়। ঠিক আছে, তাহলে নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য নয় কোনটি? তোমাদের এটা জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার থেকে কোশ্চেনটা নেয়া। তোমরা এখান থেকে পরিফেরা, তারপরে সেনিটারিয়া, প্লাটিহেলমিনথিস, একাইডার্মাটা, মোলাস্কা, আর্থ্রোপোডা, এই সকল পর্বের বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়বা। ঠিক আছে, খুব ভালো করে পড়বা, কারণ বৈশিষ্ট্য থেকে একটা কোশ্চেন আসবে। বৈশিষ্ট্য থেকে একটা কোশ্চেন আসবে। ওকে, দেখো, নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য নয় কোনটি? এখানে জানতে চাইছে নয় কোনটি। মনে রাখবা, দেখো সুডোসিলোমেট যে আছে, এই সুডোসিলোমেট মনে রাখবা এ হচ্ছে আমাদের নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য। তার মানে রাইট অ্যান্সার এখানে নয়। কিন্তু বেসিক্যালি নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য কিন্তু সুডোসিলোমেট। মানে কি? ভ্রান্ত সিলম, ভ্রান্ত বা অপ্রকৃত। আমি লিখলাম অপ্রকৃত, অপ্রকৃত বা ভ্রান্ত, ভ্রান্ত বা মিথ্যা, সব কিছু মানে হচ্ছে সুডো। এটা হচ্ছে সুডো। তাইলে সুডোসিলম, অপ্রকৃত সিলম বা মিথ্যা সিলম, যাই বলুক না কেন, তোমাকে মনে রাখতে হবে সেটা নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য। ওকে, তারপরে দেখো, এদের মধ্যে কিউটিকল পাবা। এখন আসো, দেহ নলাকার। মনে রাখবা এদের দেহ নলাকার। এবং আরেকটা কথা খুব ভালো করে মনে রাখবা, নলের ভিতর নল, নলের ভেতর নল। তাহলে নলের ভিতর নল যদি বলে কখনো, তাহলে বুঝবা যে এটা হচ্ছে নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য। তাহলে এখানে রাইট অ্যান্সার তোমরা এখন সবাই দেখতে পাচ্ছো, এটা হচ্ছে বহু সংবহন তন্ত্র। বহু সংবহন তন্ত্র কি নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য নয়। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে আসবো। দেখো, কোন অঙ্গাণুটি অটোফেগির সাথে জড়িত? অটোফেগি মানে হচ্ছে নিজেকে ভক্ষণ করে, নিজেকে ভক্ষণ করে। তার মানে আত্মঘাতীও বলতে পারি আমরা, তাই না? মনে রাখবা, অটোফেগি হচ্ছে আমাদের লাইসোজোম। এই লাইসোজোম যখন হচ্ছে কি এর কাজ শেষ হয়ে যায়, তখন সে নিজেকে হজম করে ফেলে। এই কারণে একে আমরা বলি আত্মঘাতী থলিকা বা অটোফেগি করতে পারে লাইসোজোম। ওকে, আসো 15 নাম্বার কোশ্চেনে আসো। 15 নাম্বার কোশ্চেন কি বলতে দেখো, প্রোটিন সংশ্লেষে কোনটিকে সমাপ্তি কোডন বলা হয়? তোমাদেরকে আমি বহুবার বলেছি যে কোডন, এই কোডনের মধ্যে কয়েকটা জিনিস খুব ভালো করে মনে রাখতে। তার মধ্যে কি বলছি যে শুরু বা স্টার্ট কোডন, শুরু বা স্টার্ট কোডন শুধু আছে কয়টা বলো? একটা। এটার নাম কি? এ শুরু বা স্টার্ট কোডন। তার নাম কি বলো? এ ইউ জি। এটাকে আমরা সংক্ষেপে বলি মেথিওনিন, বা এটাকে আমরা বলতে পারি মেথি। ঠিক আছে, মেথি। দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, বারবার বলতেছি যে 64টা কোডন আছে আমাদের, তার মধ্যে 4টা কোডন মনে রাখা তোমাদের জন্য ফরজে আইন। এটা মনে রাখতেই হবে, না হলে কিন্তু তুমি এক মার্ক মিস করলেও করতে পারো। দেখো, তার পরবর্তীতে আরেকটা কোশ্চেন, যে তাহলে ইন কোডন বা সমাপ্তি কোডন, তাহলে ইন কোডন বা সমাপ্তি কোডন কি কি আছে মনে রাখবা? ইউ এ জি আর ইউ জি এ, এই তিনটা হচ্ছে ভাইয়া ইন কোডন। থাকবে মনে? ইউ এ জি এবং ইউ জি এ, এই তিনটা হচ্ছে ইন কোডন। এখন দেখো তো, প্রথমটা হচ্ছে মেথিওনিন, তার মানে এটা না।
তারপরে ইউ এটা তো না কোনোভাবেই না, ইউ এটা কোনোভাবেই না, তাহলে রাইট অ্যান্সার আমাদের কি ইউ এ জি। তাহলে রাইট অ্যান্সার আমরা পেয়ে গেছি। তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন দেখো, কোনটি গোলাকার ভাইরাসের উদাহরণ নয়? তোমরা দেখবা তোমাদের এই অণুজীব অধ্যায় থেকে অনেক ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া আছে, অনেক কষ্ট হলে এগুলো মনে রাখতে হবে, কারণ সেখান থেকে দেখা যায় হর হামেশা বা প্রতি বছর এই কোশ্চেন চলে আসে, ঠিক আছে? তাহলে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার উদাহরণগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো এখানে কি বলছে, গোলাকার গোলাকার ভাইরাস নয় কোনটি? দেখো এখানের মধ্যে ডেঙ্গু, পোলিও এবং এইচআইভি, সাথে টিআইভি, এই সবগুলা হচ্ছে আমাদের গোলাকার। সবগুলা কি বলো ভাইয়া? গোলাকার। তাহলে নয় কোনটা? নয় হচ্ছে হারপিস আর হচ্ছে ভ্যাকসিনিয়া। ভ্যাকসিনিয়া হচ্ছে বহুভুজাকার, ভ্যাকসিনিয়া, ঠিক আছে? ভ্যাকসিনিয়া এরা হচ্ছে গোলাকার নয়। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে আসি। দেখো কোন অণুতে ওভারলিপ লুপ আছে? কোন অণুতে ওভারলিপ লুপ আছে? দেখো এই ওভারলিপ তোমরা হয়তো অনেকে স্কিপ করছো, তাই হয়তো তোমাদের কাছে আননোন লাগতে পারে। মনে রাখবা আরএনএ তে ওভারলিপ লুপ পাওয়া যায়। এই আরএনএ এর আরো যদি একটু ডিটেইলস বলি, তাহলে টিআরএনএ, তাহলে কি বললাম? টিআরএনএ। টিআরএনএ তে আমরা কি পাবো বলো ভাইয়া? ওভারলিপ লুপ পাবো। তোমরা যদি আমাদের বেসিক ক্লাসগুলো যেগুলো আছে, তো এই বেসিক ক্লাসগুলো ফুল দমে করো, তাহলে তোমাদের এই জিনিসগুলো আর কোনো সমস্যা হবে না। তোমরা এই লুপ সম্পর্কে খুব ভালো বিস্তারিত জানতে পারবা। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে আসি। দেখো প্রোটন পাম্প মতবাদ অনুযায়ী কোন আয়ন পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে? খুবই জনপ্রিয় একটি কোশ্চেন এবং প্রতি বছরই দেখা যায় যে মোটামুটি চলে আসছে। দেখবা যে যে কোনো ইউনিভার্সিটিতে চলে আসছে। তোমরা ইতিমধ্যে অনেকগুলো ইউনিভার্সিটির পরীক্ষা দিছো, তোমরা দেখে দেখে থাকছো যে হয়তো বা অনেক জায়গায় এই কোশ্চেনটা তোমরা ফেস করছো। তাহলে এই কোশ্চেনটা ভুল করা যাবে না কোনোভাবেই। এই কোশ্চেনের রাইট অ্যান্সার কি বলো? এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে পটাশিয়াম। মনে থাকবে? তাহলে পটাশিয়াম হচ্ছে আমাদের কি করে? পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। আমরা পরবর্তী কোশ্চেনে আসি। পরবর্তী কোশ্চেন কত ভাইয়া? 19 নাম্বার কোশ্চেন। দেখো প্রতিটি সজীব উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতাকে কি বলে? তোমরা মনে রাখবা একটা উদ্ভিদ আর একটা উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা যেটা আছে, এটাকে বলা হয় টোটিপটেন্সি। কি বলা হয় ভাইয়া? টোটিপটেন্সি। দেখো এখানের মধ্যে আমাদের নাম একটু আবার ওরা দুইটা একই রকম রাখছে, যদিও তোমরা এখানে মধ্যে দেখবা টোটিপটেন্সি। এই নাম্বার দেখো, এই নাম্বার হচ্ছে টোটিপটেন্সি। পরেরটা সি নাম্বার অথবা তোমরা একই নাম পাবা। তো এটা হচ্ছে একটু হয়তো টাইপিং মিস্টেক, কিন্তু টোটিপটেন্সি যদি তুমি পাও তাহলে রাইট অ্যান্সার দাঁড়ায় দিবে কি? টোটিপটেন্সি। ওকে, তাহলে 20 নাম্বার কোশ্চেনে আসো, যে হিমোফিলিয়া কোন ধরনের বংশগত রোগ? তোমরা এটা জিন তত্ত্ব ও বিবর্তন, খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। জিন তত্ত্ব একটা কোশ্চেন মাস্ট বি পাবা। জিন তত্ত্ব ও বিবর্তন, দেখো জিন তত্ত্ব ও বিবর্তন থেকে একটা কোশ্চেন মাস্ট বি পাবা। জিন তত্ত্ব ও বিবর্তনের মধ্যে অনুপাত আছে এবং রোগ সম্পর্কে তোমাদের আমি আগে বলে রাখি, অনুপাত যেগুলো আছে এগুলো খুব ভালো করে জানতে হবে এবং রোগগুলো খুব ভালো করে জানতে হবে। তাহলে তোমরা এখান থেকে এক মার্ক কমন পেয়ে যাবা। দেখো হিমোফিলিয়া কোন ধরনের বংশগত রোগ? মনে রাখবা এক্স লিঙ্ক বা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হচ্ছে আমাদের এই হিমোফিলিয়া। এক্স লিঙ্ক বা কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হচ্ছে আমাদের কি? হিমোফিলিয়া। ওকে, তার পরবর্তী কোশ্চেন আসো। তার পরবর্তী কোশ্চেন দেখো, বাংলাদেশের কোন জিএমও ফসলটি সরকার অনুমোদন দিয়েছে? এগুলো মুখস্থ টাইপ করা, এখানে তো আর বোঝানোর কিছু নাই। মনে রাখবা বিটি ব্রিঞ্জাল। বিটি ব্রিঞ্জাল হচ্ছে আমাদের কি? সরকার জিএমও অনুমোদন দিয়েছে। ওকে, পরবর্তীতে আসো। রক্তের রক্তের কোন কোষে অ্যান্টিবডি তৈরি হয়? অ্যান্টিবডি তৈরি হয় কোন কোষে? তোমাদের একটু বিস্তারিত বলে নেই, কারণ এই জায়গাটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয় সবসময়। মনে রাখবা যে লিম্ফোসাইট হচ্ছে আমাদের কি করে? অ্যান্টিবডি তৈরি করে। কি করে? অ্যান্টিবডি তৈরি করে। তাহলে এখান থেকে একটু দেখি আমরা। তোমরা জানো যে ডাব্লিউবিসি যে আছে, এই ডাব্লিউবিসি এর মধ্যে আমাদের দুই ধরনের জিনিস পাবো। একটা পাবো আমরা অদানাদার, 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 আর একটা পাবো আমরা দানাদার, দানাদার। আজকে ভালো করে শিখে যাও, এখান থেকে ভালো করে শিখে যাও, সারা জীবন কাজে লাগবে। দেখো অদানাদারের মধ্যে আমরা দুইটা জিনিস পাবো। একটা পাবো আমরা মনোসাইট, আর একটা পাবো আমরা কি বলো? লিম্ফোসাইট, আর দানাদারের মধ্যে আমরা তিনটা জিনিস পাবো। একটা পাবো আমরা নিউট্রোফিল, একটা পাবো আমরা বেজোফিল,
একটা পাবো আমরা ইওসিনোফিল। ইওসিনোফিল। দেখো তোমরা এই কয়েকটা জিনিস তোমরা দেখে থাকছো, অনেক দিন পরে আসছো, তারপরে আর একটু বলতেছি তোমাদের। আমি জানি তোমরা একজন পারবা, সব শেষ সময় আছে, এগুলো ভুল করার কোনো চান্স নাই, তাই না? দেখো মনোসাইট, মনে রাখবা এই মনোসাইট এবং এই নিউট্রোফিল, মনোসাইট এবং নিউট্রোফিল পড়ার সময় কৌশল করে পড়বা। এমএন ফ্যাগোসাইটোসিস, এমএন ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস কেন বললাম? দেখো মনোসাইট এবং নিউট্রোফিল দুটোই ফ্যাগোসাইটোসিস করে। ক্লিয়ার? দেখো লিম্ফোসাইট যে আছে, তুমি যখন পড়তে যাবা দেখবা যে এই লিম্ফোসাইট হচ্ছে আবার তিন ধরনের। লিম্ফোসাইট কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে এনকে সেল। এনকে সেল। তাহলে আরেকটা কি ভাইয়া? এনকে সেল। ঠিক আছে? দেখো তাহলে আমাদের লিম্ফোসাইট থেকে বি লিম্ফোসাইট যেটা আছে এটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। তাহলে অ্যান্টিবডি তৈরি করে কে? বি লিম্ফোসাইট অথবা লিম্ফোসাইট। মনে রাখবে? অ্যান্টিবডি মনে রাখবে? ওকে। তাহলে আসো বেজোফিল। বেজোফিল দুইটা জিনিস করে। বেজোফিল করে হেপারিন, হেপারিন, হেপারিন এবং হিস্টামিন। এবং কি বলো ভাইয়া? হিস্টামিন। তাহলে হেপারিন এবং হিস্টামিন ক্ষরণ করে কে? আমাদের বেজোফিল। মনে রাখবা হেপারিন যে আছে এ রক্তকে জমাট বাঁধতে দেয় না, আর হিস্টামিন যে আছে এ হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এখন আসলে ইওসিনোফিল কেন বাদ থাকে এটাকে শেষ করি। ইওসিনোফিল মনে রাখবা অ্যালার্জি অ্যান্টিবডির বিরুদ্ধে কাজ করে। অ্যালার্জি, অ্যালার্জি, অ্যালার্জি অ্যান্টিবডির বিরুদ্ধে কাজ করে। অ্যান্টিবডি বিরুদ্ধে কাজ করে। বিরুদ্ধে, বিরুদ্ধে কাজ করে। ওকে। তাহলে এবং কৃমির লার্ভা ধ্বংস করে। এবং কি করে বলো? কৃমির লার্ভা ধ্বংস করে। কৃমির লার্ভা ধ্বংস করে। লার্ভা ধ্বংস করে। দেখো এই যে ছোট্ট একটা পড়াশোনা তোমাদের করাই না, দেখবা যে ইনশাআল্লাহ এখান থেকে একটা কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবা, যদি কপাল ভালো থাকে আর কি। ওকে। তাহলে আসো 23 নাম্বার কোশ্চেনটা কি বলছে? মানব দেহের সবথেকে বড় লালা গ্রন্থি কোনটি? তোমরা জানো মানব দেহের মধ্যে কয় ধরনের লালা গ্রন্থি পাওয়া যায় বলো? 3 ধরনের। কয় ধরনের পাওয়া যায় বলো? 3 ধরনের। তাহলে 3 ধরনের লালা গ্রন্থি তোমরা জানো ভালো করে, কি কি পাওয়া যায় বলো? কি কি পাওয়া যায়? একটা পাওয়া যায় হচ্ছে প্যারোটিড, প্যারোটিড, প্যারোটিড। আরেকটা পাওয়া যায় কি বলো? আরেকটা পাওয়া যায় হচ্ছে সাবমেন্ডিবুলার, সাবমেন্ডিবুলার। আরেকটা পাওয়া যায় সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল। অবস্থানটা খুব জরুরি, অবস্থানটা মনে রাখবা। দেখবে যেখান থেকে হিউজ কোশ্চেন আসে। এই প্যারোটিড যেটা আছে এখান থেকে মনে রাখবা এ থাকে কানের নিচে। কোথায় থাকে ভাইয়া? কানের নিচে। আর মেন্ডিবলের নিচে। সাব মানে নিচে, মেন্ডিবল মানে তো মেন্ডিবল। তাহলে এটা মেন্ডিবলের নিচে। আর সাবলিঙ্গুয়াল মনে রাখবা, লিঙ্গুয়াল মানে হচ্ছে জিহ্বা। তাহলে এটা হচ্ছে কি? জিহ্বার নিচে। জিহ্বার নিচে। ঠিক আছে? দেখো তাহলে আমরা কি পাইলাম? এখানে 3 ধরনের লালা গ্রন্থি পাইলাম। তার মানে মোট দুইটা কান, তার মানে এক জোড়া করে থাকবে। তাহলে মোট কত জোড়া? 3 জোড়া। 3 ধরনের কত জোড়া ভাইয়া? 3 জোড়া বা 6টি, তাই না? 3 জোড়া লালা গ্রন্থি পাবা। দেখো এদের মধ্যে সবথেকে বড় হচ্ছে আমাদের এই প্যারোটিড। সবথেকে বড়, সবথেকে বড় হচ্ছে আমাদের প্যারোটিড। তাহলে এখানে রাইট অ্যানসার কি বলো তোমরা? তাহলে রাইট অ্যানসার হচ্ছে প্যারোটিড গ্রন্থি। তাহলে বলো মানব দেহের সবথেকে বড় লালা গ্রন্থির নাম কি? প্যারোটিড গ্রন্থি। ওকে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে আসি। দেখো কোন এনজাইম দুধের কেসিনোজেনকে কেসিনে রূপান্তর করে? তোমাদের এটা পরিপাক প্রশোষণ থেকে নেওয়া একটা কোশ্চেন। পরিপাক প্রশোষণ খুবই ইম্পর্টেন্ট। সব এনজাইমের নাম মনে রাখতে হবে। সকল ধরনের এনজাইম, সকল ধরনের ধরনের এনজাইম, এনজাইম। তোমরা যদি আমাদের পেইড ক্লাসগুলো করো তাহলে এনজাইম কত সহজে মনে রাখা যায় তাহলে বুঝতে পারবা। বিশেষ করে যারা 26 যদি কেউ দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের কোর্সটা পারচেজ করবা। তাহলে দেখবা যে তোমরা এখান থেকে কত ভালো সুবিধা পাও। ওকে। সকল ধরনের এনজাইম আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে রাইট অ্যানসার কি বলো ভাইয়া? আমাদের রাইট অ্যানসার হচ্ছে রেনিন। পেপসিনের কাছে কি মনে রাখবা? পেপসিন হচ্ছে আমাদের আমিষ পরিপাক করে। আর পেপটন নিজে একটা আমিষ। আসো পরবর্তীতে আসো 25 নাম্বার লাস্ট কোশ্চেন 2024-25 সেশনে আসা কোশ্চেনের মধ্যে। দেখো নিম্নের কোনটি গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রকে সংযোগ করে? তোমরা জানো যে গ্লাইকোলাইসিস, আমি যদি লিখে দেই গ্লাইকোলাইসিস, এটা হচ্ছে কোথায়? উদ্ভিদ সাহিত্য থেকে। গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিস পরবর্তী ধাপ হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে। তার পরবর্তী ধাপ হচ্ছে ক্রেবস
তার পরবর্তী ধাপ হচ্ছে ক্রেবস চক্র এবং তার পরবর্তী ধাপ হচ্ছে ইটিসি মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। দেখো তো এই গ্লাইকোলাইসিস এবং আমাদের এই ক্রেবস চক্র এই দুটার মধ্যে সংযোগ কে দিছে বলো তো দেখি? অ্যাসিটাইল কোই না? তাহলে এখানে সংযোগটা কে দিছে বলো দেখি? অ্যাসিটাইল কোই। তাহলে রাইট অ্যান্সার কি হবে? অ্যাসিটাইল কোই। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমাদের 2024-25 সেশনের সকল কোশ্চেন সলভ হয়ে গেল। তোমাদের যদি কখনো কোশ্চেন থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি সবগুলো রাইট অ্যান্সার বা তোমাদের বিস্তারিত আরো জানানোর চেষ্টা করব। দেখো কেন এই কোশ্চেন সলভ গুলো এখন তোমাদের জরুরি? মনে রাখবা এই কোশ্চেন সলভ গুলো কেন জরুরি, কারণ হচ্ছে এই কোশ্চেন জিএসসি বা যে কোনো ইউনিভার্সিটি একটা প্যাটার্ন মেনে কোশ্চেন করে। মনে রাখবা দেখবা যে কিছু কিছু সিলেক্টেড টপিক থেকে ওরা বারবার করে কোশ্চেন করে, যে টপিকগুলো থেকে কোশ্চেন আসছে দেখবা যে পরবর্তীতে ওখান থেকে কোশ্চেন আসবে এবং আমি এটা লিখে দিতে পারবো যে ওখান থেকে কোশ্চেন আসবে, তাই না? এই কারণে আমাদের ওই টপিক অ্যানালাইসিস করতে হবে। এই কোশ্চেনগুলো কোথা থেকে আসছে, কোন অধ্যায় থেকে আসছে, সেই টপিকগুলো তোমরা খুব ভালো করে অ্যানালাইসিস করবা। ওকে, পরবর্তীতে আমাদের আসো 2023 এবং 24 কত ভাইয়া বলো দেখি? 2023 এবং 2024 সেশনে আসা কোশ্চেনগুলো দেখবো এখন। দেখো 23-24 সেশনে অ্যাকচুয়ালি কি কি কোশ্চেন আসছে সেটা দেখবো। দেখো মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার রশ্মি নির্গত হয়? দেখো প্রথম ধাপ হচ্ছে আমাদের, প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি নির্গত হয়? তোমরা এটা কি জানো সবাই? প্রোমেটাফেজ ধাপে অ্যাস্টার রশ্মি নির্গত হয়। প্রোমেটাফেজ ধাপে অ্যাস্টার রশ্মি নির্গত হয়। সেন্ট্রিওল যে আছে আমাদের, ধরো যে এটা কোষ, একদম দেখো সেন্ট্রিওল, এখান থেকে মূলত আমাদের প্রাণী কোষের বেলায় কি হয়? অ্যাস্টার রশ্মি নির্গত হয়। ঠিক আছে? তারপরে আসো যে অ্যানাফিজে কি হয়? তোমরা জানো অ্যানাফিজের মধ্যে ভি, এল, জে, আই এই চারটা জিনিস পাবা। তার মানে হচ্ছে কি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং হেলোসেন্ট্রিক, তাই না? তো আমরা আস্তে আস্তে দেখবো এগুলো সবগুলা। পরবর্তীতে আসি 2 নাম্বার কোশ্চেন আমাদের কি? দেখো কোন বিজ্ঞানী সাইটোপ্লাজম শব্দটি প্রথম ব্যবহার করেন? কোন বিজ্ঞানী সাইটোপ্লাজম শব্দটি প্রথম ব্যবহার করেন? এই বিজ্ঞানীর নামগুলো একটু কম আসে, বাট আবার হেরফের করা যাবে না। কিছু কিছু জায়গায় যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এই সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই জিনিসগুলোকে আবিষ্কার করছে গোলজি বডি, এই জিনিসগুলোর থেকে নাম প্রতি বছরে আসে। বলতে প্রথম অধ্যায়ে যে বিজ্ঞানীগুলোর নাম আছে খুব ভালো করে পড়বা। দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার আছে কার্ল পি সোয়ানসন। কার্ল পি সোয়ানসন সর্বপ্রথম হচ্ছে কি করে ভাইয়া? সর্বপ্রথম সাইটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন। ওকে, তার পরবর্তীতে আসো হলোথুরিয়া। হলোথুরিয়া যেটা আছে টুবুলুসা, এই হলোথুরিয়া টুবুলুসা কোন পর্বের প্রাণী? দেখো তোমরা যখন পড়তে যাবা এই হলোথুরিয়া টুবুলুসা তোমরা এখানে পাবা। সেটা হচ্ছে যে আমাদের বলো একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা হচ্ছে কি সামুদ্রিক যে প্রাণীগুলো আছে, সামুদ্রিক যে প্রাণীগুলো আছে এই পর্বের প্রাণী সকল সামুদ্রিক, সকলেই সামুদ্রিক প্রাণী, সামুদ্রিক প্রাণী। এই এই প্রাণীটা হচ্ছে কি সামুদ্রিক এবং এই প্রাণীটা কোন পর্বে? বলো একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা। এখন আসো স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য কোনটি? দেখো স্ত্রী ঘাসফড়িং তোমরা জানো এখান থেকে ঘাসফড়িং থেকে নেওয়া হয়েছে কোশ্চেনটা। দেখো স্ত্রী ঘাসফড়িং এর কি কি থাকে? দেখো অ্যানাল সার্কি, মনে রাখবা এই সার্কি, সার্কি মানে কি? এটা হচ্ছে আমাদের পুরুষের, মনে রাখবা আমি মজা করে পড়তাম, এটা হচ্ছে সার্কাস দেখায়। সার্কাস, সার্কাস মানে কি? প্রজনন করে, বুঝতে পারছো তোমরা সবাই, তাই না? সার্কাস, দুষ্টুমি একটু বললাম। দেখো এটা সার্কাস দেখায়। অ্যানাল সার্কি তাহলে কার পাবা? পুরুষের পাবা, তাই না? দেখো অপেক্ষাকৃত ছোট, মনে রাখবা সব সময় পুরুষরা ছোট, পুরুষরা ছোট, অপেক্ষাকৃত ছোট হচ্ছে কি? পুরুষরা। আর স্ত্রীরা বড়। তুমি যদি শুক্রাণু ডিম্বাণুর ক্ষেত্রে যাও সেম একই কথা, পুরুষরা হচ্ছে ছোট এবং সচল, স্ত্রীরা হচ্ছে বড় এবং নিশ্চল। তারপরে আসে সুপ্রা অ্যানাল প্লেট। এই সুপ্রা অ্যানাল প্লেট মানে সুপ্রা মানে হচ্ছে কি উপরে, অ্যানাল প্লেট মানে হচ্ছে কি? অ্যানাল মানে তোমরা জানো পায়ু, তার মানে পায়ুর উপরে যে প্লেটটা থাকে তাকে বলে সুপ্রাঅ্যানাল প্লেট। এটা পাওয়া যায় কোথায়? পুরুষ ঘাসফড়িং এ, পুরুষে পাওয়া যায়। আর তাহলে ওভিপোজিটর, মনে রাখবা এই ওভিপোজিটর বা স্ত্রী জনন রন্ধ্র, এটার নামই হচ্ছে স্ত্রী জনন রন্ধ্র। এটা তাহলে কোথায় পাবা? স্ত্রী ঘাসফড়িং এ। ক্লিয়ার? আমার বিশ্বাস তোমরা এগুলো বুঝতে পারছো। আর পরবর্তী কোশ্চেনে এখন আমরা আগাবো। দেখো 5 নাম্বার কোশ্চেনে আমরা চলে আসছি। কোন কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটি? কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটি? মনে রাখবে এটা অধ্যায় 1 থেকে নেওয়া হয়েছে। মাইক্রোটিবিউলস নামে যে আমাদের অঙ্গাণুটা আছে সেই অঙ্গাণুটা হচ্ছে চলতে সাহায্য করে আমাদের, বলো ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে আমাদেরকে মাইক্রোটিবিউলস। ওকে, 6 নাম্বার কোশ্চেনে আসো। কোন বিএমআই
প্রথম শ্রেণীর স্থূলতা নির্দেশ করে। স্থূলতার একটা ছক দেয়া আছে, স্থূলতার একটা ছক দেয়া আছে, ছকটা যেন না পড়ে যাও না। দেখো তোমাদের একটু বলি, যদি 18 থেকে নিচে থাকে তাহলে তাকে আমরা বলি যে ও হচ্ছে শুকনা, বলতে কি সে স্থূলতার কোনো চান্সেস নাই, তার মানে সে হচ্ছে অতিরিক্ত দুর্বল, তাই না? তারপরে আসো যে আমাদের 18 থেকে 24 যেটা আছে, তোমরা পড়ে থাকছো 18 থেকে 24 যেটা আছে সেটাকে আমরা বলছিলাম, এই যে এখানে আসো, এই 18 থেকে 24 যেটা আছে এটাকে আমরা বলি স্বাভাবিক। স্বাভাবিক, স্বাভাবিক। তারপরে আসো 25 থেকে এটাকে আমরা বলি, 25 থেকে কি বললাম বলো দেখি, 25 থেকে আমাদের 29.9 যেটা আছে এটাকে আমরা বলি অতিরিক্ত। এটাকে আমরা কি বলি ভাইয়া? এটাকে আমরা বলি অতিরিক্ত ওজন। অতিরিক্ত, অতিরিক্ত ওজন। ক্লিয়ার? তাহলে অতিরিক্ত ওজন। তারপরে আসো 30 থেকে 35, 35 না 34 পয়েন্ট না, আমি এই কারণে 35 বলি, মনে রাখবে এটাই হচ্ছে প্রথম শ্রেণীর স্থূলতা। তাহলে এটা কি 35 থেকে 40, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর স্থূলতা। যদি কোনো কারণে 40 এর বেশি হয়ে যায়, 40 এর বেশি হয়ে যায়, তাহলে মনে রাখবা এটার নাম হচ্ছে তৃতীয় শ্রেণীর স্থূলতা বা মরবিড স্থূলতা বা বিভৎস। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের সবটা মনে রাখতে হবে। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে আসবো। 7 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো ভাইয়া, পত্ররন্ধ্র উন্মোচন ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে না কোনটি? করে না কোনটি বলছে, এবার দেখো করে না কোনটি। দেখো এটা অ্যাকচুয়ালি যত সম্ভব করে কোনটি হবে, নিয়ন্ত্রণ করে কোনটি, তাহলে ভালো হইতো যে এই আমাদের রাইট অ্যান্সার, এটা ছিল আমাদের পটাশিয়াম আয়ন। এটা আমাদের কি ছিল? পটাশিয়াম আয়ন। পত্ররন্ধ্র উন্মোচন ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে কে বলতে ভাইয়া? পটাশিয়াম আয়ন। ঠিক আছে? পটাশিয়াম আয়ন। ওকে, তার পরবর্তী কোশ্চেনে আসো, সাধারণ সর্দি কাশি কোন ভাইরাসের কারণে হয়? দেখবা তোমাদের ভাইরাস অধ্যায়ে শেষের দিকে একটা ছক পাবা, অনেকগুলা ভাইরাস কোন কোন ধরনের রোগ তৈরি করে, খুবই 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 ইম্পর্টেন্ট, মনে রাখবা ওখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। মনে রাখবা রাইনো আর রুবিনো যেটাকে আমরা বলি রাইনো ভাইরাস, এই রাইনো ভাইরাস হচ্ছে কি করে বলো? এই রাইনো ভাইরাস হচ্ছে সর্দি কাশি। এই রাইনো ভাইরাস কি করে ভাইয়া? এই রাইনো ভাইরাস হচ্ছে সর্দি কাশি যা আছে আমাদের এই রাইনো ভাইরাসের কারণে হয়। ওকে, তাহলে পরবর্তীতে আসি। দেখো প্রদত্ত ভাইরাসের 9 নাম্বার কোশ্চেন করতেছি আমি। প্রদত্ত ভাইরাসগুলোর মধ্যে সবথেকে ছোট কোনটি? সবথেকে ছোট কোনটি? মনে রাখবা যে এই যে মোজাইক ভাইরাস এবং করোনা ভাইরাস এগুলো হচ্ছে সবথেকে বড়, এগুলো মোটামুটি 100 প্লাস। তাহলে ছোট কোনটা? ফুট এন্ড মাউথ। গরুর এই ফুট এন্ড মাউথ রোগ হয়, যেটা গরুর ফুট এন্ড মাউথ। এই ফুট এন্ড মাউথ মনে রাখবা, এই ফুট এন্ড মাউথ হচ্ছে এর 8 থেকে, এই ভাইরাসের দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 10 ন্যানোমিটার, 8 থেকে 10 ন্যানোমিটার, এবং এইটা হচ্ছে সবথেকে ক্ষুদ্র। তাহলে এই ভাইরাসগুলোর মধ্যে সবথেকে ক্ষুদ্র ভাইরাস কোনটি ভাইয়া? গরুর ফুট এন্ড মাউথ রোগের ভাইরাস। ওকে, হৃদপেশির অবস্থা, হৃদপিণ্ডের 10 নম্বর কোশ্চেন দেখো, হৃদপিণ্ডের পেশির অবস্থা। পেশির অবস্থা তোমাদের আবার বলতেছি, রক্তের শেষের দিকে, রক্তের শেষের দিকে একটা ছক পাবা, যেখানের মধ্যে হৃদপিণ্ডের অনেক ধরনের রোগ নিয়ে কথাবার্তা বলা আছে, মনে রাখতে হবে খুব ভালো করে। দেখো এমআরআই যে আছে, এই এমআরআই হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এমআরআই হচ্ছে মনে রাখবা পেশির এই পেশির অবস্থা জানার জন্য ব্যবহার করা হয় এমআরআই। ইসিজি মনে রাখবা প্রাথমিক ভাবে যে হৃদপিণ্ডের প্রাথমিক অবস্থা জানা যায় হচ্ছে ইসিজি থেকে। তারপরে কার্যক্ষমতা জানা যায় হচ্ছে ইটিডি থেকে। কার্যক্ষমতা, হৃদপিণ্ডের কার্যক্ষমতা জানা যায় ইটিডি থেকে। তোমার হার্ট অ্যাটাক হয়েছে কিনা নিশ্চিত হওয়ার জন্য ট্রোপোনিন 1, তাহলে এটা নিশ্চিত হওয়ার জন্য। আর বাকি থাকে একটা, এর নাম হচ্ছে বিএনপি। আবার তোমরা ভাবিও না যে বাংলাদেশ ন্যাশনাল পার্টি, এটার কথা না। বিএনপি এক ধরনের পরীক্ষা, ঠিক আছে? এই বিএনপি হচ্ছে ফেইলিওর। এই হৃদপিণ্ডের ফেইলিওর হয়েছে কিনা সেটার জন্য নিশ্চিত হওয়া যায় বিএনপির মাধ্যমে। ওকে, তাহলে এই 10 নম্বরের কোশ্চেনটা অনেকগুলো তথ্য দিলাম, এই তথ্যগুলো খুব ভালো করে মনে রাখবা। এখন আসো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কি ভাইয়া বলো দেখি, যে 11 নম্বর কোশ্চেন বলছে কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? এটা ম্যাথ কোশ্চেন। এটা অনেকই মেডিকেলেও আসছে এবং নিউজ ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা ইতিমধ্যে এসে গেছে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটা প্রায়শই আসতে দেখা যায়। মনে রাখবা সেরোটোনিন। এই সেরোটোনিন হচ্ছে কি করে বলো?
সেরোটোনিন হচ্ছে রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে। একটু আগে তোমাদেরকে আমি দেখাইছি বেজোফিল থেকে যে হিস্টামিন আসে, এ কি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তারপরে যে হেপারিন আসে, হেপারিন কি করে বলো, রক্ত জমাট বাঁধতে দেয় না, তাই না? ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে আসি। দেখো, ডিএনএ হেলিকেজের কাজ কোনটি? ডিএনএ হেলিকেজের কাজ কোনটি? মনে রাখবা, ডিএনএ হেলিকেজের কাজ হচ্ছে, এই ডিএনএ হেলিকেজের কাজ হচ্ছে প্যাচ খোলা। কি বলো? প্যাচ খোলা। ডিএনএ হেলিকেজের কাজ কি? প্যাচ খোলা। ডিএনএ হেলিকেজের কাজ কি বলো? প্যাচ খোলা। আর প্রুফ রিডিং যেটা আছে, মনে রাখবা, এটা করে পলিমারেজ। প্রুফ রিডিং করে কে বলো? পলিমারেজ। পলিমারেজ নামক যে এনজাইমটা আছে, এটা হচ্ছে ডিএনএ এর প্রুফ রিডিং। ডিএনএ এর অ্যাপ্লিকেশন যদি তুমি আমাদের ভিডিওগুলো দেখে থাকো, তাহলে সেখানে একদম ইনফরমেটিভ, খুব ভালোভাবে শেখানো হবে এই এনজাইমগুলো কোথায় কোনটা কাজ করে। আপাতত এটা শেখো যে ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ খুলে আমাদের হচ্ছে এই ডিএনএ হেলিকেজ, আর যে প্রুফ রিডিং করে পলিমারেজ। ওকে, 13 নম্বর কোশ্চেনে আসো। মানুষের রূপান্তরিত কোষের সংখ্যা। একটু ডিফিকাল্ট কোশ্চেন এবং একটু আমার খুবই পছন্দ হয়েছে এই কোশ্চেনটা। দেখো, এই কোশ্চেনটা একটু কৌশলে দেওয়া হয়েছে। দেখো, মনে রাখবা যে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে 9টি, মানে কক্সিয়াল এবং স্যাক্রাল, এই যে আমাদের কশেরুকা আছে, এই কশেরুকার মধ্যে দেখবো যে এরা আদিতে ছিল এক, হইছে এক, মানে এই 5 এবং 4 এরা পরবর্তীতে এক একে মিলিত হয়। এই কারণে বলছে মানুষের রূপান্তরিত কশেরুকার সংখ্যা। তাহলে এই দুটোর প্লাস কত বলো দেখি ভাইয়া? 9। তাহলে রাইট অ্যান্সার কতটি? 9টি। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, খুব ভালো করে পড়বা। ওকে, দেখো, হ্যামস্ট্রিং পেশি কোনটি? এটাও হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্র থেকে নেয়া। হ্যামস্ট্রিং পেশি কোনটি, তাই না? মনে রাখবা, এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি ভাইয়া বলো দেখি, তোমরা বলো দেখি কমেন্টে, আমি একটু পরে বলি। পারবা? দেখো, এটা হচ্ছে বাইসেপস ফিমোরিস। কি বলো? বাইসেপস ফিমোরিস। হ্যামস্ট্রিং পেশি হচ্ছে কি? বাইসেপস ফিমোরিস। ওকে, দেখো, উর্বরাকৃতির প্রক্রিয়ায় হাইড্রা উপকূলীয় বিভাজন কয়টি বিন্দু তৈরি করে? খুবই কঠিন একটা কোশ্চেন, আমাদের সিলেবাসের একটু একটু ডিফিকাল্ট কোশ্চেন, এটা একটু মুখস্থ করে নাও। এটা রাইট অ্যান্সার আছে, এর রাইট অ্যান্সার আছে কি ভাইয়া? 2টা। কয়টা? 2টা। এটা রাইট অ্যান্সার আছে কয়টা ভাইয়া? 2টা। ওকে, পরবর্তীতে আসো। দেখো, রুই মাছের কোথায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে? রুই মাছের কোথায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে? দেখো, রুই মাছের কোথায় কার্বন ডাই অক্সাইড যুক্ত থাকে? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। খুব ভালো করে মনে রাখো, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে। বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে। দেখো, তারপর এফিনেফ্রিন হরমোন কোনটি নিয়ন্ত্রণ করে? দেখো, তুমি যদি পরিপাক বিশ্লেষণ করতে যাও, দেখবা যকৃতের সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা আছে। সেই যকৃতের বিপাকীয় ভূমিকাতে যখন তুমি আগাবা, তখন দেখবা যে এখান থেকে একটা কোশ্চেন খুবই জনপ্রিয়, যে গ্লাইকোজেনোলাইসিস মানে হচ্ছে কি, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয়। এখানে কি হয়? গ্লাইকোজেন ভেঙে কি হয়? গ্লুকোজে পরিণত হয়। গ্লুকোজে পরিণত হয়। এইটাতে সাহায্য করে এই এপিনেফ্রিন। এপিনেফ্রিন, ক্লিয়ার? এটাতে সাহায্য করে কে ভাইয়া? এপিনেফ্রিন। এবং একটা মজার কথা, এখানে সাহায্য করে গ্লুকাগন। গ্লুকাগন এই প্রক্রিয়াটাতে সাহায্য করে। আর ঠিক যদি এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়, তাহলে সেখানে সাহায্য করে ইনসুলিন। সেখানে সাহায্য করে কে ভাইয়া? ইনসুলিন। ইনসুলিন, ক্লিয়ার? ওকে, আমরা পরবর্তী কোশ্চেন আগাই। দেখো, পয়েসি গোত্রের উদ্ভিদ কোনটি? মনে রাখবা, পয়েসি গোত্রের উদ্ভিদ মানে হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ। ঘাস। তাহলে এখানে দেখো তো, বাঁশ হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ, এটা আমাদের মনে রাখতে হবে। বাদ বাকি সবগুলো হচ্ছে আমাদের পয়েসি গোত্রের না, মালভেসি গোত্রের। ওকে, তাহলে আসো পরবর্তী কোশ্চেনে আসি। পরবর্তী কোশ্চেনে দেখো কি বলছে। ক্রেবস চক্রের অন্তরালে সাকসিনিক অ্যাসিডকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত করে কোনটি? ক্রেবস চক্রের মধ্যে এনজাইমগুলো আছে, খুব ভালো করে পড়বা। যে কয়টা এনজাইম আছে একটু ভালো করে মনে রাখতে হবে, না হলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবা। মনে রাখবা, এখানে কাজ করে ডি কার্বক্সিলেজ। ডি কার্বক্সিলেজ এনজাইম কাজ করে কে? ডি কার্বক্সিলেজ এনজাইম কাজ করে যে সাকসিনিক অ্যাসিডকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত করতে। ওকে, আসো। মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কে? মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী, মনে রাখবা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, ঠিক আছে? এর মুখস্থটা একবার একটু তোমাদের কষ্ট করে পড়তে হবে। ওকে, 11 নম্বরে দেখো, রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড কোন প্রক্রিয়ায় পরিবহন হয়? এটা হচ্ছে ম্যাথ কোশ্চেন ছিল।
দেখো তোমাদের কোশ্চিনে আবার দিয়ে দিছে, মনে রাখবা বাইকার্বনেট যৌগরূপে 65% এর মতো, কত 65% বাইকার্বনেট যৌগরূপে। তাহলে রাইট অ্যান্সার কি বলো? বাইকার্বনেট যৌগরূপে। ওকে, পরবর্তীতে আসো। দেখো অঙ্গের প্রতিস্থাপন সম্ভব কোন পদ্ধতিতে? অঙ্গের প্রতিস্থাপন সম্ভব, মনে রাখবা অঙ্গের প্রতিস্থাপন সম্ভব এসএম সেল, এসএম সেল, এসএম সেল। ওকে, তাহলে 22 নাম্বার গেল। তার পরবর্তীতে আসো যে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন এর জন্য কোনটি দায়ী? হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন এর জন্য কোনটি দায়ী? এটা হচ্ছে আমাদের জিনগত বিবর্তন থেকে নেওয়া এই রিসার্চ ফ্যাক্টর, এটা বানর থেকে আসছে, রিসার্চ নামে এক ধরনের বানর থেকে এটা আসছে। তাহলে রিসার্চ ফ্যাক্টর হচ্ছে আমাদের এই হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন এর জন্য দায়ী। ওকে, কোন 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 কোষ হতে হিস্টামিন ক্ষরণ হয়? দেখো একটু আগে তোমাদের আমি পড়ায় আসছি, পাইছো প্রমাণ পাইছো? দেখো রিপিটেড কোশ্চেন, কোন কোষ হতে হিস্টামিন ক্ষরণ হয়? টপিক ভিত্তিক কোশ্চেন তোমাদের একটু আগে আমি পড়াইছি, বলো কি? লিম্ফোসাইট, বেজোফিল, বেজোফিল থেকে কি আসে? হেপারিন, হেপারিন, আর কি আসে? হিস্টামিন, হিস্টামিন, হিস্টামিন। দেখছো একই কোশ্চেন বারবার করতেছে। মনোসাইট কি করে? মনোসাইট আর নিউট্রোফিল তোমাদের শিখাইছি, এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, সাইটোসিস মানে জীবাণু ভক্ষণ, জীবাণু ভক্ষণ। তাহলে লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। ক্লিয়ার? ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে আগাই। দেখো ব্যারো রিসেপ্টর কি? রক্তের একটা কোশ্চেন। ব্যারো রিসেপ্টর মনে রাখবা সংবেদী স্নায়ুর প্রান্ত, সংবেদী স্নায়ুর প্রান্ত। ঠিক আছে, তাহলে এই সংবেদী যান্ত্রিক প্রান্ত যেটা আছে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এর মাধ্যমে আমাদের কি হলো 23-24 সালে আসা সকল ধরনের কোশ্চেন আমাদের সলভ। ওকে, তাহলে আমরা পরবর্তীতে দেখবো কত 22-23 সালের কোশ্চেন। তার আগে কিছু কথা বলি ভাইয়া, কেন এই ক্লাসগুলো বা কেন এই ভিডিওটা তোমার জন্য জরুরি জানো? কারণ হচ্ছে যে এই কোশ্চেন গুলো যদি তুমি সলভ করো তাহলে তুমি টপিক গুলো বুঝতে পারবা যে টপিক কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসতেছে। আর এইটা বিশ্লেষণ করা বা এইটা অ্যানালাইসিস করা খুবই জরুরি, কারণ তুমি সব পড়ে শেষ করতে পারবে না। শেষ সময়ে তোমার টপিক যদি তুমি ধরে ধরে অ্যানালাইসিস করতে পারো বা ধরে ধরে একবার রিভিশন করতে পারো, দেখবা তুমি মোটামুটি মোটামুটি 15 থেকে 20টা এমসিকিউ এর মতো তুমি কভার আপ করতে পারবা। মনে রাখবা যে তোমার যে পরীক্ষায় কোশ্চেন আসে এই কোশ্চেনের মধ্যে তুমি প্রতিটা সাবজেক্টে যদি 15 থেকে 20 পর্যন্ত তুলতে পারো তাহলে তুমি জিএসসি তে টপ টপ করবা, জিএসসি তে টপ করবা। তোমার 25-এ 25 পাইতে হবে এমন কোনো কথা নেই। ক্লিয়ার? 25-এ 25 পাইতে হবে এমন কোনো কথা নেই। তুমি যদি এই এভারেজ রেশিওটা কত 15 থেকে 20 রাখতে পারো তাহলে তুমি ধরে নাও তুমি টপ একটা ইউনিভার্সিটিতে চান্স পাবা। সেটা কিসের ক্ষেত্রে? ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে এবং ম্যাথের ক্ষেত্রে। এই চারটা হিসাব করলে দেখো 15 করে ধরলে তোমার 60 মার্ক, ভাই 60 প্লাস মার্ক হলে জিএসসি তে অনেক মার্ক এবং ভালো একটা ইউনিভার্সিটিতে টপ ক্লাস সাবজেক্ট নিয়ে তুমি করতে পারবা। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন আগাই। পরবর্তী কোশ্চেন আমাদের তো এই শেষ 23-24-এ, আমরা এখন দেখবো 22-23। দেখো গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে 22-23 এর আসা কোশ্চেন গুলো আমরা এখন সেটা দেখবো। দেখো তার মধ্যে প্রথমে আছে একটা কোশ্চেন, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে কি বলা হয়? নতুন জীবকে কি বলা হয় বলো দেখি ভাইয়া। খুবই সহজ কোশ্চেন, ট্রান্সজেনিক বলা হয়, ট্রান্সজেনিক বলা হয়। তোমরা শুনছো না ট্রান্সজেন্ডার? তো এখানে একটু মনে রাখো ট্রান্সজেনিক বলা হয়। 2 নম্বরে আসো, রক্তকণিকার শ্বেত রক্তকণিকা শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? একটু আগে যে তোমাকে আমি ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা সম্পর্কে বললাম, এইখানে মনে রাখবা লিশম্যান রঞ্জক। কি? লিশম্যান রঞ্জক। এই বিজ্ঞানী লিশম্যান রঞ্জক হচ্ছে একটা আবিষ্কার করেন, সেটা দিয়েই মূলত তিনি কি করছে? এই শ্বেত রক্তকণিকাকে হচ্ছে শনাক্তকরণ করছে। ঠিক আছে? ওকে, আমরা পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানে তাহলে রাইট অ্যান্সার কি ছিল বলো? লিশম্যান রঞ্জক। রাইট অ্যান্সার কি ছিল? লিশম্যান রঞ্জক। দেখো ক্রিস্টাল ভায়োলেট যেটা আছে এটা হচ্ছে ব্যাকটেরিয়া শনাক্তকরণ, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। তারপরে আসলে স্যাফরান যেটা আছে এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে এগুলো মনে রাখতে হবে কিন্তু ভাইয়া, রঞ্জকগুলো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। দেখো দুটি পাশাপাশি কোষের প্রাচীরের কুবের সংযোগের মাধ্যমে কি স্থাপিত হয়? তোমরা জানো, ধরো এটা একটা কোষ যদি হয়, এটা একটা কোষ যদি হয়, এদের মধ্যে যদি সংযোগ হয় তাহলে তাকে আমরা বলি সাইটোপ্লাজমীয় সংযোগ, তাই না? তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে বলো? তোমরাই বাবা, এটাকে হচ্ছে কি সাইটোপ্লাজমীয় সংযোগ বলা হয়। ক্লিয়ার? তাহলে আসো পরবর্তীতে কোশ্চেন।
যে কোন প্রকারের প্রাণীদের দেহে পানি সংবহন তন্ত্র থাকে, কোন প্রাণীর দেহে পানি সংবহন তন্ত্র থাকে। একটু আগে তোমাকে একটা কথা বলছিলাম, মনে আছে? যে একাই ওটার মানে পরের প্রাণী, সকল প্রাণী সামুদ্রিক। তাহলে সকল প্রাণী যদি সামুদ্রিক হয় তাহলে বিশেষ বৈশিষ্ট্য পানি সংবহন তন্ত্র আমরা এখানে মধ্যেই পাবো। খুবই ইজি, খুবই ইজি। তারপরে দেখো আর্থ্রোপোডা, তোমরা আর্থ্রোপোডার অনেকগুলো বৈশিষ্ট্য, ধরো প্রজাপতি, তেলাপোকা, ঘাসফড়িং এর যত বৈশিষ্ট্য আছে সব আর্থ্রোপোডার বৈশিষ্ট্য। মলাস্কা কি? মলাস্কাতে মনে রাখবা শামুক, শামুক। শামুকের মধ্যে মনে রাখবা কি? মেন্টল নামক পদার্থ, মেন্টল, মেন্টল। আর একটা মনে রাখবা রেতি জিহ্বা, রেতি জিহ্বা, রেতি জিহ্বা। এই দুটো জিনিস মনে রাখো, দেখো মলাস্কা এখান থেকে আর বাইরে কোশ্চেন করবে না। ওকে, পরবর্তীতে আসো যে রুই মাছের পটকা ও অন্ত্রনালী সংযুক্ত হয় কোনটির মাধ্যমে? রুই মাছের পটকা ও অন্ত্রনালী যুক্ত হয় কোনটির মাধ্যমে? মনে রাখবা এটা রাইট অ্যান্সার কি ভাইয়া? নিউম্যাটিক নালী। তোমরা বইটা একটু খোলো, একটু বইটা খোলো, দেখবা যে পেয়ে যাবা নিউম্যাটিক নালী। ওকে, তারপর পরবর্তীতে আসো মানব দেহে টায়ালিন সক্রিয় হয় কোনটির প্রভাবে? টায়ালিন, দেখো টায়ালিন পাইছো না? টায়ালিন পরিপাক শোষণ থেকে নেয়া। দেখো একটু আগে বলছিলাম এনজাইম খুবই ইম্পর্টেন্ট। এই টায়ালিন আসে লালা রস থেকে। কই থেকে আসে? লালা রস থেকে। লালা রসে আরো একটা এনজাইম পাওয়া যায়। কি পাওয়া যায়? মল্টেজ। কি পাওয়া যায় ভাইয়া? মল্টেজ। তাহলে টায়ালিন আর মল্টেজ দুটোই পাওয়া যায় লালা রসে। মনে রাখবা এই টায়ালিনকে সক্রিয় করে ক্লোরাইড নামে, এই ক্লোরাইড যে আছে, ক্লোরাইড, এই ক্লোরাইড হচ্ছে টায়ালিন কে সক্রিয় করে। খুবই ইম্পর্টেন্ট, কয়েকবার আসছে। ওকে, 7 নম্বর কোশ্চেনে আসো। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় NAD+ বা NAD কে বিজারণের জন্য প্রয়োজন দুইটা প্রোটন, দুইটা প্রোটন মানে 2H+, দুইটা প্রোটন। খুবই 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 গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ, তাই না? পরবর্তীতে আসো অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলে রক্তে কি বেড়ে যায়? দেখো তো কত ইজি কোশ্চেন। দেখো তো ইউরিক অ্যাসিড, এটা তো কোনোভাবেই না। তারপরে ক্রিয়েটিনিন, এটাও কোনোভাবেই না। তারপরে হচ্ছে কি লিপোপ্রোটিন, এটাও কোনোভাবে না। তাহলে লাইট অ্যান্সার ট্রাইগ্লিসারাইড, এটা সংক্ষেপ হচ্ছে টিজি। এটা সংক্ষেপ হচ্ছে কি? টিজি। অতিরিক্ত শর্করা খাবা তাহলে টিজি বেড়ে যাবে। এটা বেড়ে গেলে যত ধরনের অসুখ সব হবে। কি কি অসুখ? হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ এবং স্ট্রোক যা আছে সবকিছু এই টিজি যদি বেড়ে যায় তাহলে হওয়ার চান্সেস অনেক বেশি। ওকে, তার পরবর্তী কোশ্চেনে আসো। অ্যাডামস অ্যাপেল কোথায় পাওয়া যায়? অ্যাডামস অ্যাপেল এই নামটা কই থেকে আসছে জানো? আমাদের মুসলিম যারা আছো, মুসলিমরা জানবা যে আমাদের প্রফেট ছিল যে তিনি ছিল আদম, তাই না? আমাদের প্রথম নবী হচ্ছে আদম। তো আদম তোমরা জানো জান্নাত থেকে বের হইছে কেমনে? যে উনি একটা হচ্ছে ফল খাইছে, ফল খাওয়ার পর গলায় আটকে গেছে। এই কারণে দেখবা পুরুষ মানুষের গলায় একটা উঁচু জায়গা থাকে, সেটাকে আমরা বলি অ্যাডামস অ্যাপেল, অ্যাডামস অ্যাপেল। তাহলে এই গলা মানে কি? ষড়যন্ত্র। গলা মানে কি? ষড়যন্ত্র। তাহলে ষড়যন্ত্রে কি বাবা? অ্যাডামস অ্যাপেল বাবা। ক্লিয়ার? ষড়যন্ত্রে কি বাবা বলো দেখি? অ্যাডামস অ্যাপেল বাবা। ওকে, মানব দেহে ন্যাচারাল কিলার সেল থেকে কোনটি নিঃসৃত হয়? মনে রাখবা ন্যাচারাল কিলার সেল থেকে পারফোরিন, পারফোরিন। এই পারফোরিন হচ্ছে আমাদের ন্যাচারাল কিলার সেল থেকে ক্ষরণ হয় বা নিঃসৃত হয়। ওকে, 11 নম্বর কোশ্চেন দেখো। মানবদেহের কোনটি সবথেকে শক্তিশালী ও দৃঢ় তরুণাস্থি? তোমরা মনে রাখবা ক্যালসিফাইড বা চুনময় যেটা আছে, ক্যালসিফাইড বা চুনময় মানে হচ্ছে হিউমেরাস এবং ফিমার। হিউমেরাস, হিউমেরাস কোথায় পাওয়া যায়? হাতের অস্থি। ফিমার কোথায় পাওয়া যায়? পায়ের অস্থি। এই দুটার মধ্যে পাওয়া যায় হচ্ছে ক্যালসিফাইড এবং এটা হচ্ছে সবথেকে শক্ত। এটা হচ্ছে কি? শক্ত। কেমন শক্ত? অস্থির মতো শক্ত, অস্থির মতো শক্ত, অস্থির মতো শক্ত। ক্লিয়ার? অস্থির মতো শক্ত। ওকে, পরবর্তীতে আসো। আরডি প্লাজমিডের বৈশিষ্ট্য কোনটি? আরডি প্লাজমিডের বৈশিষ্ট্য মনে রাখবা এরা হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। আরডি প্লাজমিড হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। ওকে, পরবর্তী কোশ্চেন আসো। ঘাসফড়িং এর শ্রবণথলি কি দিয়ে আবৃত থাকে? দেখো ঘাসফড়িং এর শ্রবণথলি কি দিয়ে আবৃত থাকে? তোমরা বইটা একটু খুললেই দেখবা যে টার্গাম যেটা আছে এইটা ওর অংশ, পিঠের অংশ, স্টার্নাম ওর বুকের অংশ, মানে মুখীয় দেশের অংশ, কিউটিকল ওর আবরণ। তাহলে একটাই বাকি থাকলো টিম্পেনাম, টিম্পেনাম। মানুষের কানেও আছে টিম্পেনিক পর্দা, টিম্পেনিক পর্দা। এই টিম্পেনিক পর্দা যখন কম্পিত হয় তখন আমরা শব্দ শুনতে পাই, তাই না? তাহলে এই টিম্পেনাম কার আছে? টিম্পেনাম আছে ঘাসফড়িং এর। ক্লিয়ার? তার মানে ঘাসফড়িং এর শ্রবণ কি? টিম্পেনিক পর্দা বা টিম্পেনাম পর্দা। ওকে, ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে আসি। দেখো উদ্ভিদ দ্রুত শোষণ করে কোনটি? মনে রাখবা উদ্ভিদ দ্রুত শোষণ করে নাইট্রেট। কি শোষণ করে? নাইট্রেট, নাইট্রেট। এবং আরেকটা আছে পটাশিয়াম, পটাশিয়াম, তাই না? আরেকটা মনে রাখবা সালফেট যেটা আছে SO4 2-, এটা হচ্ছে ধীর গতিতে শোষণ করে। কি করে? ধীর গতিতে শোষণ করে।
মনে থাকবে? ওকে, পরবর্তী কোশ্চেনে আসি। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, P53 প্রোটিনের ভূমিকা কি? কোষ বিভাজন থেকে নেয়া, কোষ বিভাজন, কোষ বিভাজন, বিভাজন, কোষ বিভাজন থেকে এই কোশ্চেনটা নেওয়া হয়েছে। দেখো P53 প্রোটিনের ভূমিকা কি? P53 প্রোটিনের ভূমিকা হচ্ছে কোষ বিভাজন হতে বিরত রাখে। এইটা হচ্ছে কোষকে বিভাজন হতে বিরত রাখে। যদি কোনো কারণে এটা ডিফেক্টেড হয়ে যায়, মানে এটা যদি আক্রান্ত হয়ে যায়, কথা না শুনে, তাহলে বুঝবা এটাই হচ্ছে ক্যান্সার। এটাই হচ্ছে ক্যান্সার। যাদের ক্যান্সার তাদের মূলত এই P53 যেটা আছে প্রোটিনটা, এটা হচ্ছে কি ডিফেক্টেড, বলতে এটা আক্রান্ত হয়ে যায়। তারা পর পর কি করে অনেক বিভাজন শুরু করে দেয়। তারপরে আমরা সেখান থেকে পাই অর্বুদ। অর্বুদকে আমরা বাংলা ভাষায় বলি টিউমার। ক্লিয়ার? টিউমার। ওকে, তারপরে আসো 16 নাম্বার। কি বলছে? হাইড্রা হিপনোটক্সিন কি দিয়ে গঠিত? হাইড্রা হিপনোটক্সিন কি দিয়ে গঠিত? এটা হচ্ছে 3 স্টার কোশ্চেন এবং এটা ম্যাথ কোশ্চেন। এটা কি বলো? ম্যাথ কোশ্চেন। দেখো প্রোটিন এবং ফেনল, প্রোটিন এবং ফেনল দিয়ে গঠিত এই হাইড্রা হিপনোটক্সিন। হিপনোটক্সিন মানে কি? এক ধরনের বিষ, এক ধরনের বিষ। এইটা হাইড্রা হচ্ছে শিকারী দেহে যখন অ্যাটাক করে তখন দিয়ে দেয়, যাতে শিকারীটা কি হয়, যে শিকার যে আছে তার শিকারীটা অবশ হয়ে যায়, অজ্ঞান এবং অবশ হয়ে যায়। ক্লিয়ার? ওকে, পরবর্তীতে আসো। সিফর উদ্ভিদের পাতার বান্ডল সিটকে ঘিরে কোন কোষের স্তর থাকে? খুবই ইজি কোশ্চেন, মনে রাখবা মেসোফিল কোষ হচ্ছে আমাদের কি থাকে? সিফর উদ্ভিদের পাতার মধ্যে বান্ডল সিটকে ঘিরে অবস্থান করে। 18 নম্বর কোশ্চেনে আসো, যে কোষ বিভাজনের উপপর্যায়ে, কোন উপপর্যায়ে বলতে এখানে কোন লিখবে, ধরো এখানে মূলত যে জ্যাস দেওয়া হয়েছে, উপপর্যায়ে কায়াজমা তৈরি হয়। একটু আগে তোমাদের আমি বলছিলাম 24-25 মনে আছে, যে প্রোফেজ 1, প্রোফেজ 1 এর মধ্যে কি কি পাবা? ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, প্যাকাইটিন, জাইগোটিন, অনেক ধরনের কিছু পাবা। আমি বলছিলাম এই প্যাকাইটিন খুবই ইম্পর্টেন্ট একটা ধাপ। প্যাকাইটিনের মধ্যে কি হয়? এক্স আকৃতির অংশ মানে কায়াজমা, কায়াজমা। এবং এখানেই হচ্ছে ক্রসিং ওভার, এখানেই হচ্ছে ক্রসিং ওভার, ক্রসিং ওভার। দেখো আগে কিন্তু একই টপিক যে ভিত্তিক কোশ্চেন হয়, তোমাকে আমি প্রমাণ করে দিচ্ছি। দেখো কায়াজমা, আমি তোমাদের ওই কোশ্চেনটা দেখাইছিলাম, ওখানে বলছি যে ক্রসিং ওভার কোথায় সম্পন্ন হয়। এবার দেখো বলছে যে কায়াজমা কোথায়। তার মানে কি টপিক একই না, প্রশ্নটা একই, জাস্ট খালি একটু তোমাদের একটু অন্যরকম করে দিয়েছে। তোমরা যদি ঘাবড়ে যাও তাহলে কিন্তু হবে না, টপিক থেকে কোশ্চেন রিপিটেড হয়। ওকে, 19 নম্বর কোশ্চেনে আসো। কোন আলোক বর্ণালীর উপস্থিতিতে পাতার রক্ষী কোষে পটাশিয়াম প্রবেশ করে? পটাশিয়াম মনে রাখবা নীল। পটাশিয়াম কি বর্ণের? নীল বর্ণের আলোক বর্ণালীতে। ওকে, বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী বৃক্ষ কোনটি? দেখো বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী বৃক্ষ, এখানে মধ্যে দুটোই আমার কাছে রাইট অ্যান্সার। একটা হচ্ছে সাইকাস, সাইকাস প্রাকৃতিকভাবে বাংলাদেশে জন্মে, আর একটা হচ্ছে বাঁশপাতা। এই দুটোই আমার কাছে রাইট অ্যান্সার। তাহলে বেশিরভাগ সময় তোমরা বই একটু ঘাটাঘাটি করে দেখবা, যেটা তোমার কাছে অধিক গ্রহণযোগ্য মনে হবে সেটা দেখাবা। ওকে, পরবর্তী কোশ্চেনে আসো। পরবর্তী কোশ্চেন কি বলছে? কোন কোষ আবৃতবীজী বৃক্ষে শিকড় থেকে পাতায় পানি পরিবহন করে? শিকড় থেকে পাতায় পানি পরিবহন করে কোনটি বলো দেখি ভাইয়া? জাইলেম এন্ড ফ্লোয়েম তো আমরা জানি যে এটা হচ্ছে আমাদের জল পরিবহন করে, কিন্তু সেটা কোথায়? সেটা হচ্ছে গাছে যখন ঢুকে গেল তখন। কিন্তু শিকড় থেকে যে পাতায় নিয়ে আসতেছে, এই শিকড় থেকে পাতায় পানি পরিবহন করবে, মনে রাখবা এখানে হচ্ছে ভেসেল কোষ। কি কোষ? ভেসেল কোষ। জাইলেম এবং ফ্লোয়েম সেটা করবে, ফ্লোয়েম করে ফুড, জাইলেম করে কি বলো? জাইলেম করে জল। সেখানের মধ্যে থেকে আমরা পাবো ভেসেল। ওকে, দেখো মেন্ডেল তার মটরশুটি গবেষণায় কত জোড়া বাহ্যিক বিপরীতধর্মী বৈশিষ্ট্য মূল্যায়ন করেছিলেন? তোমাকে আমি বলছিলাম না জীনতত্ত্ব বিবর্তন খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। দেখো তার প্রমাণ আবারও দিলাম। 7 জোড়া, কয় জোড়া? 7 জোড়া মটরশুটি নিয়ে নিয়ে থাকে, 7 জোড়া এবং 34 প্রকার। মনে রাখবা 7 জোড়া এবং 34 প্রকার মটরশুটি নিয়ে তিনি গবেষণা করার পর দুইটা সূত্র দেয়। একটা হচ্ছে মেন্ডেলের 1 সূত্র, আমরা তাকে বলি মেন্ডেলের প্রথম সূত্র, এবং হচ্ছে তাকে আমরা মনোহাইব্রিড ক্রস বলি। আর একটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা ডাই হাইব্রিড ক্রস। ওকে, তারপরে আসো সেলুলোজ কত কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের পলিমার? সেলুলোজ কত কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডের পলিমার? খুব ভালো করে মনে রাখবা, সেলুলোজ মানে হচ্ছে 6, গ্লুকোজ সেলুলোজ এগুলো হচ্ছে কত? 6। ওকে, পরবর্তীতে আসো। প্রাকৃতিক পতঙ্গনাশক কোনটি? মুখস্থ বিদ্যা। প্রাকৃতিক পতঙ্গনাশক হচ্ছে বেসিলাস। এই যে ডি নাম্বারটা আছে, এই ডি নাম্বারটা হচ্ছে আমাদের প্রাকৃতিক পতঙ্গনাশক। তোমরা এটা কোথায় পাবা? ব্যাকটেরিয়াতে পেয়ে যাবা। ওকে, দেখো পেঁপের রিং স্পট রোগ কোন পতঙ্গের মাধ্যমে বিস্তার লাভ করে? মনে রাখবা এফিড।
এফিড, এটাকে আমরা আরেকবার বলতে পারি জাপ পোকা, জাপ পোকা, জাপ পোকা। তাহলে এফিড বা জাপ পোকার মাধ্যমে হচ্ছে কি করে পেঁপে রিং স্পট ভাইরাসের যেটা আছে সেটা বিস্তার লাভ করে। ক্লিয়ার? 2021 এবং 22-এ বায়োলজি থেকে কোন কোশ্চেন গুলো এসেছে? ওকে ওকে, দেখো প্রথম যে কোশ্চেনটি আছে, প্রথম কোশ্চেনটি হচ্ছে খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে দাগকে রক্ষা করে কোন এনজাইম? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এবং এটা বেশ কয়েক জায়গায় এসেছে ইতিমধ্যে। তাহলে প্রশ্নটা হচ্ছে খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে দাগকে রক্ষা করে কোন এনজাইম, তাই না? দেখো প্রথমে আসো যে এটা রাইট উত্তর হচ্ছে কি ভাইয়া? এটা রাইট উত্তর হচ্ছে লাইসোজাইম, লাইসোজাইম, তাই না? এখন আসো যে টায়ারিন, মিউসিন বা অ্যামাইলেজ কেন না? তোমরা ভালো করেই জানো যে টায়ারিন, আমি লিখে দিচ্ছি, একটু লিখে নিবা যে টায়ারিন, টায়ারিন, টায়ারিন যেটা আছে এবং মল্টেজ দেখা গেলে শান্তি পাচ্ছেন চলে যাবে। তোমাকে তো নেবো, পুরাটাই করে নিয়ে নেবো, সমস্যা নেই, ওটা নিয়ে সমস্যা নেই, কিন্তু দেখা গেল ডিয়ার স্টুডেন্ট, তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমরা হচ্ছে ক্রমান্বয়ে তো আমরা এখন দেখবো গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় 2021-22-এ জীববিজ্ঞান থেকে কোন কোশ্চেন গুলো এসেছিল। তো প্রথম কোশ্চেন যেটা, সেটা হচ্ছে খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে দাগকে রক্ষা করে কোন এনজাইম? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এই কোশ্চেনটা প্রায়শই আসতে দেখা যায়, এই কোশ্চেনটা প্রায়শই আসতে দেখা যায়। এই কোশ্চেনটা ইতিমধ্যে মেডিকেলেও এসে গেছিল। তোমরা যদি একটু দেখো, ঘাটাঘাটি করো, তাহলে দেখবে যে এই কোশ্চেনটা অনেক জায়গায় চলে আসছে। দেখো, খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে দাগকে রক্ষা করে। দেখো প্রথম আমি তোমাদেরকে রাইট অ্যান্সারটা বলি। রাইট অ্যান্সার হচ্ছে এখানে লাইসোজাইম। কি বললাম ভাইয়া? লাইসোজাইম। এখন আসো যে টায়ারিন, মিউসিন বা অ্যামাইলেজ কেন নয়? তোমরা জানো যে আমাদের যে লালা গ্রন্থি আছে, সে লালা গ্রন্থি থেকে লালা রস নিঃসরণ হয়, তাই না? তো লালা রসের মধ্যে আমাদের পাওয়া যায় টায়ালিন, টায়ালিন, সরি টায়ালিন, তাই না? টায়ালিন, আর একটা পাওয়া যায় মল্টেজ। দেখো তাহলে টায়ালিন আর মল্টেজ আমরা কি পাচ্ছি ভাইয়া কোথা থেকে? যে এটা হচ্ছে আমরা লালা রস থেকে পাচ্ছি। মিউসিন হচ্ছে, মিউসিন হচ্ছে আমাদের খাদ্যবস্তু পিচ্ছিল করে। অ্যামাইলেজ হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম, এটা আমরা পাবো হচ্ছে অগ্নাশয়। ওকে, তাহলে এই তিনটা হওয়ার কোনো চান্স নেই, এই তিনটা হওয়ার কোনো চান্স নেই। তাহলে এখানে লাইসোজাইম কি করে বলো? লাইসোজাইম হচ্ছে খাদ্যের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দাগকে রক্ষা করে। তোমরা বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে জীবন্ত জীবাশ্ম কোনটি? তোমরা নগ্নবীজি ও আবৃতবীজি অধ্যায়টা আছে, খুব গুরুত্ব সহকারে পড়বা। নগ্নবীজি এবং আবৃতবীজি, তাহলে আমি লিখে দিচ্ছি নগ্নবীজি ও আবৃতবীজি, আবৃতবীজি। দেখো এই অধ্যায়টা এত বেশি ইম্পর্টেন্ট যে এখান থেকে একটা দুটো কোশ্চেন প্রত্যেক ইউনিভার্সিটি পরীক্ষায় এসে যায়। ওকে, নগ্নবীজি এবং আবৃতবীজি যে আছে, সেখান থেকে এই কোশ্চেনটা নিয়ে মূলত জীবন্ত জীবাশ্ম কোনটি। তোমরা জানো খুব ভালো করে যে সাইকাস যে আছে, এই সাইকাস হচ্ছে আমাদের কি? জীবন্ত জীবাশ্ম। ওকে, তাহলে সাইকাস হচ্ছে আমাদের কি? জীবন্ত জীবাশ্ম। তার মধ্যে যদি আরো ভালো করে বলো যে এখানে আমাদের জিঙ্গো, গিঙ্গো, গিঙ্গো বলিভা, এইটা হচ্ছে আরো যদি তুমি ডেপ করো তাহলে গিঙ্গো বলিভা হচ্ছে আমাদের জীবন্ত জীবাশ্ম। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে ক্লোরোপ্লাস্টে উপস্থিত থাকে কোন অণুজীব? খুব ডেপথ একটা কোশ্চেন করছে। দেখো এই কোশ্চেনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এই কোশ্চেনটা তোমরা ভালো করে জানো যে ক্লোরোপ্লাস্ট যে আছে, এই ক্লোরোপ্লাস্টে আমাদের অনেক ধরনের অণুজীব থাকে। তার মধ্যে সব থেকে যে এখানে মধ্যে আমাদের উত্তর যেটা রাইট উত্তর, এটা হচ্ছে যে স্পাইরোগাইটা। ঠিক আছে, স্পাইরোগাইটা হচ্ছে আমাদের রাইট উত্তর। তোমরা জানো এই স্পাইরোগাইটা
যখন ক্লোরোপ্লাস্টে থাকে অনুজীব হিসেবে তখন সর্পিলাকার। কেমন? সর্পিলাকার। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের সর্পিলাকার। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। দেখো, পরবর্তী কোশ্চেন খুব সুন্দর একটা জায়গা থেকে কোশ্চেনটা করা হয়েছে, এবং এই কোশ্চেনটা প্রায়শই হরহামেশা থাকে না, এডমিশনে কিছু কোশ্চেন টিচাররা খুব পছন্দ করে, সেই কোশ্চেনগুলোর মধ্যে একটি। দেখো, এখানে একটু ভুল আছে, তোমরা কারেকশন করে নিবা। এটা ক্রেমস না, এটা হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস, ঠিক আছে? তাহলে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোথায় সংঘটিত হয়? তোমরা জানো যে শ্বসন আছে না, আমাদের উদ্ভিদ শারীরতত্ত্বে তোমরা শ্বসন নামে একটা টপিক পাবা। সেই শ্বসন টপিকের মধ্যে প্রধানত 4 ধরনের বিক্রিয়া সংঘটিত হয়, তোমরা জানো। 4 ধরনের মধ্যে কি আছে? গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, ঠিক আছে? দেখো, এই গ্লাইকোলাইসিস, তারপরে আছে অ্যাসিটাইল-কোয়ে, তারপর হচ্ছে আমাদের ক্রেবস চক্র, এবং আরেকটি হচ্ছে আমাদের ইটিসি। দেখো, তাহলে এই গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল-কোয়ে, ক্রেবস চক্র এবং ইটিসি, এই 4টা হচ্ছে আমাদের শ্বসনের বিক্রিয়া আমাদের যে 4টা বিক্রিয়া আছে, এই 4টা হচ্ছে আমাদের সেখানকার। ওকে, তো এই গ্লাইকোলাইসিস যেটা আছে, গ্লাইকোলাইসিস মনে রাখবা, এই গ্লাইকোলাইসিস শুধুমাত্র সাইটোপ্লাজমে ঘটে। কোথায় ঘটে বলো ভাইয়া? সাইটোপ্লাজম, ঠিক আছে? তাহলে এটা ঘটে আমাদের সাইটোপ্লাজমে। তা বাদ দিয়ে এই যে আমাদের বাকি যে 3টা আছে, এই 3টাই ঘটে মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে। ওকে, তাহলে দেখো যে আমি এখানে কোশ্চেনটা কি করছে, ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় সংঘটিত হয়। তাহলে এখানে কি হবে, তোমরা এখন উত্তর বলো দেখি। উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। উত্তর হচ্ছে কি ভাইয়া? মাইটোকন্ড্রিয়া। তাহলে রাইট উত্তর এখানে আমাদের কি? মাইটোকন্ড্রিয়া। ওকে, আর এই সাইটোপ্লাজম, দেখো এই সাইটোপ্লাজম এখানে কি ঘটবে বলো? এখানে হচ্ছে গ্লাইকোলাইসিস। ক্লিয়ার? ওকে, আমরা এখন পরবর্তী কোশ্চেনে যাব। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের VLJ-I আকৃতি ধারণ করে? অধ্যায়টা তোমরা পড়ছো অবশ্যই, যে অধ্যায়টা হচ্ছে কোষ বিভাজন থেকে নেয়া। মনে রাখবা, এখানে যে কয়টা ধাপ আছে, যেমন কি বলে মাইটোসিস বিভাজনের যে ধাপ আছে প্রথম 5টা, ওই 5টা খুব গুরুত্ব সহকারে পড়বা, এবং মিওসিস বিভাজনের যে ধাপ আছে, লেজা, প্যাডিডা, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, এগুলো খুব ভালো করে পড়বা। এবং বৈশিষ্ট্য থেকে এখানে মাস্ট বি একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক, বুঝছো? তাহলে কি বললাম, পর্যায় সমূহ খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে যেমন এই কোশ্চেনটা একটা পর্যায় থেকে চলে আসছে, দেখো তোমরা যে কোষ বিভাজনের কোন পর্যায়ে VLJ-I আকৃতি ধারণ করে। তোমরা জানো এই ভি মানে হচ্ছে মেটাসেন্ট্রিক, তারপর এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, তারপরে জে হচ্ছে কি অ্যাক্রোসেন্ট্রিক, আর আই হচ্ছে টেলোসেন্ট্রিক। তোমরা একদম জানো, আমি আর লিখলাম না। ওকে, তাহলে দেখো কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম VLJ-I আকৃতি ধারণ করে। তোমরা জানো প্রোফেজ যেটা আছে এটা অবভিয়াসলি না, মেটাফেজ যেটা আছে এটাও না। আমাদের রাইট উত্তর হচ্ছে অ্যানাফেজ। এখন দেখো অ্যানাফেজ কেন? তোমরা জানো যে অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোম যেগুলো আছে আমাদের, এগুলো হচ্ছে কি সেন্ট্রোমিয়ার সহ কি হয়, দুভাগে বিভক্ত হয় এবং তারা মেরুমুখী চলন শুরু করে। এই মেরুমুখী চলন যখন শুরু করে, তোমাদের একটু এঁকে দেখাই। ধরো এটা একটা কোষ, তোমরা দেখে থাকবা, পড়াশোনা যদি করে থাকো তাহলে, যে এইখানের মধ্যে এই যে এইটা আমাদের সেন্ট্রোমিয়ার, এইটা হচ্ছে আমাদের যে ক্রোমাটিড বাহুগুলো আছে সেগুলো। তাহলে দেখো তো কোন দিকে যাচ্ছে? মেরু অঞ্চলের দিকে যাচ্ছে। দেখতে কেমন দেখা যাচ্ছে? ভি আকৃতি। আবার কিছু আছে দেখতে এরকম, দেখবা দেখতে একটা বড় একটা ছোট, তাহলে এটা কেমন? এল আকৃতি। তাহলে এটা মূলত কোথায় ঘটে বলো ভাইয়া? এটা মূলত অ্যানাফেজ ধাপে ঘটে, ঠিক আছে? তাহলে অ্যানাফেজ। তারপর আছে মেটাফেজ যে আছে, দেখো মেটাফেজ থেকে একটা মনে রাখবা, যে মেটাফেজ থেকে খুব করে মনে রাখতে হবে। মেটাফেজ থেকে মনে রাখতে হবে যে এখানে আমাদের কি হয় বলো? এখানে হচ্ছে আমাদের ক্রোমোজোম গুলো সব থেকে মোটা এবং খাটো দেখায়। ওকে, আর প্রোফেজ এবং টেলোফেজ পরস্পর বিপরীত। ওখানে যা হবে টেলোফেজে তারা বিপরীত করবে। ওকে, আমরা এখন পরেরটা আসি। দেখো বলছে যে নিচের কোনটি স্টার্ট কোডন, কোষ ও এর গঠন। তাহলে প্রথম অধ্যায় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখবা শেষের দিকে যে তোমাদের একটা চার্ট আছে, কোডনের চার্ট আছে, সেখানে বেশি করতে হবে না, মাত্র 4টা মুখস্থ করবা। কি বললাম? 4টা মুখস্থ করবা, তাহলে দেখবা যে এখান থেকে আর কোনো সমস্যা হবে না। তোমাদের কিছু শিখাই দিই আমি। দেখো প্রথমে স্টার্ট কোডন, এই যে SEAR, স্টার্ট কোডন, তাই না? স্টার্ট কোডন। আর একটা হচ্ছে কি হয়ে বলো? আর একটা হচ্ছে ইন্ড কোডন। দেখো স্টার্ট কোডন যেটা আছে, এইটা শুধুমাত্র একটা, এটা মনে রাখবা AUG। তাহলে স্টার্ট কোডন হচ্ছে AUG।
এটার আরেকটা নাম আছে, মনে রাখতে হবে, মেথিওনিন। মেথিওনিন, ঠিক আছে? তাহলে পরীক্ষা থেকে কখনো কোশ্চেন আসে যে স্টার্ট কোডন, তাহলে তোমরা যদি অপশনে এ ইউজি পাও তাহলে সেটা অবশ্যই দেখাবা। আর যদি এ ইউজি না থেকে মেথিওনিন থাকে তাহলে বুঝবা যে হ্যাঁ এটা হচ্ছে স্টার্ট কোডন। অনেকে আবার এটাকে সংক্ষিপ্ত করে মেথিও বলতে পারে, ঠিক আছে? মেথি। ওকে, তাহলে আমরা স্টার্ট কোডন শিখলাম। এখন ইন কোডন আসো। ইন কোডন তিনটা, কি কি দেখো। ইন কোডন হচ্ছে তিনটা, একটা হচ্ছে ইউ এ এ, আরেকটা হচ্ছে ইউ জি এ, আরেকটা হচ্ছে ইউ এ জি। তাহলে এই যে এই তিনটা হচ্ছে ইন কোডন। তাহলে আমি তোমাদের অনেকগুলো কোডন আছে 64টা, কিন্তু আমি তোমাদের শুধুমাত্র 4টা কোডন মুখস্থ করতে বলছি। খুব ভালো করে মনে রাখবা যে 4টা কোডনের মধ্যে যে এ ইউ জি যেটা আছে বা মেথিওনিন, এটা হচ্ছে স্টার্ট কোডন, এবং ইন কোডন হচ্ছে ইউ এ এ, ইউ জি এ এবং ইউ এ জি, ঠিক আছে? তাহলে বলো দেখি তোমরা এখানে রাইট উত্তর কি হবে? রাইট উত্তর হবে এ ইউ জি। ক্লিয়ার? ওকে, আমরা এখন পরবর্তী যে কোশ্চেন সেটাতে যাব। দেখো, এই কোশ্চেনটা এত জনপ্রিয়, তোমরা যখন দেখবা সলভ করবা দেখবা যে প্রতি বছরই প্রায় রিপিটেড কোশ্চেন একটা, যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? দেখো তো, তোমরা পড়ছো না আইলেটস? আইলেটস মানে কি বলো দেখি? দ্বীপপুঞ্জ। ল্যাঙ্গারহ্যান্স একজন বিজ্ঞানী না, ল্যাঙ্গারহ্যান্স একজন বিজ্ঞানী না। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স মানে হচ্ছে ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। এটা মূলত কোথায় থাকে তোমাদেরকে একটু আমি বোঝাই দিই, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। দেখো, এইটা হচ্ছে আমাদের অন্ননালী, অন্ননালী, আর এইটা হচ্ছে আমাদের পাকস্থলী, তাই না? বলো, এটা হচ্ছে আমাদের পাকস্থলী। দেখো, এই যে পাকস্থলীর ঠিক নিচ থেকে একটা আমাদের পাতার মতো বা মরিচের মতো, যেটা যেটা তোমরা বলো, এটা হচ্ছে আমাদের একটা গ্রন্থি থাকে। এটা একটা গ্রন্থি থাকে আমাদের। এরই নাম হচ্ছে কি বলো? এরই নাম হচ্ছে অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়, ক্লিয়ার? দেখো, তাহলে এটা হলো পাকস্থলী, এটা হচ্ছে অগ্ন্যাশয়। আরো অনেক আছে, আমি আস্তে আস্তে শেখাবো বললাম তোমাদের। আর বিশেষ করে যারা এইচএসসি 26, তোমরা যদি এই ভিডিও দেখে থাকো, আমাদের কিন্তু পেইড কোর্স চলে আসতেছে। তোমরা খুব অল্প সীমিত টাকায় আমাদের কোর্সটা এনরোল করতে পারবে, মাত্র 199 টাকায়। তোমরা বেসিক সহ ইনডেপথ যে ভিডিওগুলো আছে, ক্লাস ভিডিওগুলো আছে, এগুলো থেকে তোমরা তোমাদের বেসিক গুলো আরো খুব ভালোভাবে চাঙ্গা করে নিতে পারবে। ওকে, তাহলে আমরা আসি আবার টপিকে। দেখো, আমি এখানে কি বললাম যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? এটা হচ্ছে আমাদের অগ্ন্যাশয় নামে একটা গ্রন্থি। এই অগ্ন্যাশয় গ্রন্থি যেটা আছে, এই অগ্ন্যাশয় গ্রন্থির ভিতরে আরেকটা মজার তথ্য মনে রাখবো এখান থেকে আগে, তারপরে আমি আগে। দেখো, অগ্ন্যাশয় একটা হচ্ছে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি, মিশ্র গ্রন্থি। এখন কথা হচ্ছে ভাই, মিশ্র গ্রন্থি কি? মিশ্র গ্রন্থি কি তোমরা জানো যে এই মিশ্র গ্রন্থি হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে একই সাথে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা এটা কাজ করবে। ওকে, তাহলে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি। আবার তোমরা জানো যে অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থিকে আমরা তোমরা ডিফাইন করবা যে কিছু আছে অনাল গ্রন্থি, কিছু আছে সনাল গ্রন্থি। আমি তোমাদের যখন পরিপাক শোষণ করাবো, আমার পুরো ক্লাস যদি তোমরা দেখো আর কি, তখন দেখবা যে এইগুলো কত সুন্দর করে আমি তোমাদেরকে বুঝাই দিই, আর জীবনে তোমাদের ভুল হবে না। বিশেষ করে যারা 26 আছে, এইচএসসি 26, তোমরা অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হবে। হ্যাঁ, দেখো, তাহলে মিশ্র গ্রন্থি যেটা, দেখো এই মিশ্র গ্রন্থি কথাটা আসলে তাহলে এখানে কি বললাম? একই সাথে এ অন্তঃক্ষরা, অন্তঃক্ষরা, একই সাথে এ বহিঃক্ষরা, বহিঃক্ষরা। এখন কথা হচ্ছে যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা কেন বললাম? দেখো, এইখানের মধ্যে আমরা যখন দেখবো দেখবো যে এরকম করে অনেকগুলো আছে অ্যালভিওলাস এভাবে আমাদের যুক্ত আছে নালীর সাথে। তো এগুলো হচ্ছে আমাদের সনাল গ্রন্থি। কিন্তু কিছু কিছু গ্রন্থি পাবো এদের ফাঁকে ফাঁকে এরকম ছোট ছোট, ধরো এখানে 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 এরকম কিছু গ্রন্থি পাবো। এই যে গ্রন্থিগুলো আছে, এই যে এখানের মধ্যে আছে, এইটাকেই বলা হচ্ছে মূলত কি জানো? এটাকে দেখো তো, দীর্ঘের মতো ছড়াই ছিটে আছে না? এই কারণে এটাকে বলা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ক্লিয়ার? এটা প্রথমে দেখেন বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স এবং তার নাম অনুসারে তিনি দেন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো। তাহলে বলো দেখি এখানে আমাদের রাইট উত্তর কি হবে? রাইট উত্তর হবে এখানে অগ্ন্যাশয়, অগ্ন্যাশয়। এবং কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবা। দেখো, তারপর পাকস্থলী। পাকস্থলী তোমরা জানো, পাকস্থলী থেকে অনেক কিছু মনে রাখতে হবে। পাকস্থলীতে আমাদের 4 ধরনের কোষ আছে, সেটা মনে রাখতে হবে। তারপর লালা গ্রন্থি, লালা গ্রন্থি থেকে একটু আগে দেখাইছিলাম তোমাদের, কি দেখাইছিলাম বলো? অ্যালিনার মধ্যে অম্লীয় মনে রাখবা, এই দুটো হচ্ছে আমাদের এনজাইম। আর যকৃৎ সম্পর্কে মনে রাখতে হবে সব থেকে বড় গ্রন্থি, সব থেকে বড় গ্রন্থি, বড় গ্রন্থি। আর কি মনে রাখবা? যকৃৎ হচ্ছে 1500 মিলিলিটার রক্ত জমা থাকতে পারে, ঠিক আছে? এবং যকৃৎ হচ্ছে শর্করা যেটা আছে, শর্করাকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখে, গ্লাইকোজেন। এবং আরেকটা জিনিস মনে রাখবা, যকৃৎ হচ্ছে পিত্ত তৈরি করে, পিত্ত রস তৈরি করে, পিত্ত রস তৈরি করে।
এবং মনে রাখবা এটা জমা রাখে কে? জমা রাখে হচ্ছে পিত্তথলি। বারবার কোশ্চেনটা আসে, কারণ কি জানো? পরীক্ষায় যখন কোশ্চেন দিবে যে বলো তো দেখি পিত্তরস কে তৈরি করে, ক নম্বর অপশনে দেবে পিত্তথলি, আর কিছু কিছু বাধা আছে গিয়ে ওটাই দেখাবে যে পিত্তথলি না দিয়া পিত্তরস তৈরি করে যকৃৎ। তাহলে যকৃৎ থেকে কয়টা জিনিস মনে রাখতে বললাম? সব থেকে বড় গ্রন্থি 1500 মিলিলিটার রক্ত জমা রাখতে পারে, গ্লুকোজ যেটা জমা রাখে সেটা গ্লাইকোজেন হিসেবে জমা রাখে, এবং পিত্তরস তৈরি করে সেটা জমা থাকে কোথায়? পিত্তথলিতে। ওকে, তারপরে এখন আসো, আরো অনেক এখানে আমি ক্লাস নিতে পারবো, তোমাদের অনেক বুঝাইতে পারবো। যেহেতু তোমাদের এটা প্রশ্ন সলভ ক্লাস, সেহেতু আমি যা যেগুলো না করলেই না সে ততগুলো করে আমি তোমাদেরকে বলতেছি। ওকে, আমরা পরবর্তী কোশ্চেন আসবো, 8 নম্বর কোশ্চেন। দেখো, বাংলাদেশে বাংলাদেশে বিলুপ্তপ্রায় উদ্ভিদ কোনটি? বাংলাদেশে বিলুপ্তপ্রায় উদ্ভিদ কোনটি? দেখো, এই কোশ্চেনটা আমি তোমাদের সব শেষে একটা চার্ট দেবো, ওইখান থেকে তোমরা করবা। ওকে, তো আমরা পরবর্তী যে কোশ্চেনটা আছে এটা আগে দেখি, কারণ এই মুখস্থ টাইপ করাগুলো একটু পরে আমি শেখাচ্ছি তোমাদের কিভাবে সলভ করতে হয়। দেখো, কোন টিস্যুর প্রোটোপ্লাজম ক্রমান্বয়ে মৃত কোষে পরিণত হয়? খুবই ডিপ একটা কোশ্চেন দিছে এবং খুবই ইম্পর্টেন্ট, আমার কাছে খুবই ইম্পর্টেন্ট লাগছে কোশ্চেনটাকে। একটু দেখো, এখানে অনেক তথ্য পাওয়া যেতে পারে। দেখো, কোন টিস্যুর প্রোটোপ্লাজম ক্রমান্বয়ে মৃত কোষে পরিণত হয়? দেখো তো, তোমরা যখন পড়ে আসছো যে উদ্ভিদ আমাদের কি বলে কোষ ও কোষ বিভাজন একটা পড়ছো, তারপর বলছো টিস্যু ও টিস্যু তন্ত্র পড়ছো না? দেখো তো, টিস্যু ও টিস্যু তন্ত্রের মধ্যে তোমরা একটা জিনিস পড়ছো না, ধাতব টিস্যু আর স্থায়ী টিস্যু। এগুলো কিন্তু স্থায়ী টিস্যু আমাদের যে আছে সেই স্থায়ী টিস্যু তোমরা ক্লাস 9 খুব ভালো করে শেখার কথা। যদি কেউ কিভাবে বলে থাকো তাহলে আজকে খুব ভালো করে শিখে নাও। দেখো, কোন টিস্যুর প্রোটোপ্লাজম ক্রমান্বয়ে মৃত কোষে পরিণত হয়? প্রথমে আসি আমাদের প্যারেনকাইমা। আচ্ছা, প্যারেনকাইমা প্যারেনকাইমা সম্পর্কে আমরা কি জানবো? প্যারেনকাইমা হচ্ছে জীবিত টিস্যু। প্রথমে দেখো, জীবিত কোষ, আমি লিখলাম জীবিত, জীবিত কোষ না টিস্যু, জীবিত টিস্যু। ঠিক আছে, তাহলে প্যারেনকাইমার যে কোষগুলো আছে, কোষগুলো হচ্ছে জীবিত। প্যারেনকাইমার যে কোষগুলো আছে সেগুলো কেমন বলো? জীবিত। তারপর আসো ক্লোরেনকাইমা যেটা আছে, ক্লোরেনকাইমা। দেখো, এই হচ্ছে এই প্যারেনকাইমারের ভাই, এও জীবিত, কিন্তু এটা হচ্ছে কি যে এই ক্লোরেনকাইমার এটার প্রাচীরটা প্রাপ্তবয়স্ক যখন এর কোষগুলো হয়ে যাবে তখন এদের প্রাচীরটা কেমন হবে জানো? এদের প্রাচীরটা পুরু হবে, পুরু হবে, বুঝছো? আর প্যারেনকাইমা যেটা আছে এটা জীবিত কোষ কিন্তু প্রাচীর পুরু না, খুব ভালো করে মনে রাখো। দেখো, দুইটাই জীবিত কোষ, কিন্তু একটা প্রাচীর কম পুরু, একটা প্রাচীর বেশি পুরু। তারপর আসো অ্যারেনকাইমা। অ্যারেনকাইমা নামটা পরিচিত মনে হচ্ছে? দেখো, অ্যারেনকাইমা হচ্ছে জীবিত কোষ, কিন্তু এইটা হচ্ছে বায়ু কুঠুরি যুক্ত, বায়ু কুঠুরি যুক্ত। ক্লিয়ার? দেখো, বায়ু কুঠুরি যুক্ত বলতে কি বোঝাচ্ছে? যেসব উদ্ভিদ হচ্ছে জলজ, মানে যারা জলে থাকে, জলে যেসব উদ্ভিদের বেড়ে ওঠা তাদের মধ্যে বায়ু কুঠুরি থাকে, সেই বায়ু কুঠুরি যে আছে, এই বায়ু কুঠুরি যুক্ত যে কোষ আছে সেটাকে আমরা বলতেছি অ্যারেনকাইমা। তাহলে দেখো তো, স্ক্লেরেনকাইমা যে আছে, তাহলে আমরা পাইলাম যে সব জীবিত। আমাদের প্রশ্নে কি ছিল বলো? প্রশ্নে ছিল মৃত। তাহলে আমাদের মৃত কি হবে অটোমেটিক তোমরা এখন বুঝে গেছো যে এখানে মৃত হচ্ছে স্ক্লেরেনকাইমা। তাহলে মৃত কোষ হচ্ছে কি? স্ক্লেরেনকাইমা। এইটা হচ্ছে আমাদের মৃত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মৃত কোষ। ওকে, তাহলে আমরা এখন পরবর্তীতে কোশ্চেন আগাবো। 10 নম্বর কোশ্চেন। দেখো, কোন পুষ্টি উপাদানের অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে? খুব সুন্দর একটি কোশ্চেন, তোমরা বলতে পারো এটা কোথা থেকে নিছে? ওকে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে উদ্ভিদ শারীরিক তত্ত্ব থেকে নেওয়া। যে কোন পুষ্টির অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে? দেখো, কোন উদ্ভিদের প্রভাবে, প্রথমে আসো, উদ্ভিদের প্রভাবে, কোন উদ্ভিদের প্রভাবে কি বলছে? উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে। দেখো, প্রথমে আয়রন আছে, ম্যাঙ্গানিজ আছে, জিঙ্ক আছে, ফসফরাস আছে। তোমরা চারটা খুব ভালো করে করবা, চারটা ভালো করে তো অবশ্যই করবা। এটা রাইট উত্তর কি বলো? ফসফরাস। এগুলো তোমাদের মুখস্থ করা দিয়া, এগুলো তোমাদের মুখস্থ করা। তাহলে এখানে রাইট উত্তর কি বলো? ফসফরাস। ওকে, তারপরে আসো পরের কোশ্চেনে। ডিএনএ রঞ্জিতকরণে ব্যবহার করা হয় কোনটি? ডিএনএ রঞ্জিতকরণে ব্যবহার করা হয় কোনটি? বলতে পারবা কোনটি? তোমরা অনেক পড়ছো এই কোশ্চেনটা, বলো দেখি ডিএনএ রঞ্জিতকরণে কোনটি ব্যবহার করা হয়? ওকে, আমি বলে দিচ্ছি, তোমরা পড়ছো না ফুল জিন রং? ফুল জিন রং কতবার পড়ছো পড়ে না বলো দেখি? তাহলে এখানে জাস্ট ইংলিশ দিয়ে দিচ্ছি, তাহলে এটা রাইট উত্তর কি বলো ভাইয়া? ফুল জিন রং। এটা হচ্ছে ডিএনএ কে বা ক্রোমোজোম যেটা আছে সেই ক্রোমোজোম হচ্ছে কি কালার করার জন্য এই রং ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর আসো, তারপরে যেটা আছে আমাদের ক্রিস্টাল ভায়োলেট যে আছে, মনে রাখবে এটি মূলত হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট হচ্ছে ব্যাকটেরিয়া শনাক্তকরণে ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়া শনাক্তকরণে, ক্রিস্টাল ভায়োলেট ব্যাকটেরিয়া শনাক্তকরণে, ব্যাকটেরিয়া শনাক্তকরণে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের পরবর্তী যে কোশ্চেন আছে, পরবর্তী কোশ্চেন আগে। ওকে, এখন আসো, দেখো, কোনটি সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন? কোনটি সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন?
দেখো এটা রাইট উত্তর হচ্ছে দেখো, এই যে রাইট উত্তর হচ্ছে বিন এবং ব্যাকটেরিয়া। মানে বিন মানে কি বলো দেখি? সিম। সিম এবং ব্যাকটেরিয়া এরা হচ্ছে সিম্বায়োটিক। মানে কি এরা একে অন্যের ক্ষতি করে না, এরা দুইজন সুন্দর। এটা রাইট উত্তর কি? বিন এবং ব্যাকটেরিয়া, মানে সিম এবং ব্যাকটেরিয়া। ওকে, দেখো মর্মর সন্ধি চক্ষুর একটি সরাসরি আর পূর্ণদৃষ্টি কোন ধরনের প্রতিবিম্ব দেখতে পায়, তাই না? এখন আসো যে এইটা আসলে কই থেকে, এটা মূলত নেওয়া হচ্ছে কই থেকে বলো ভাইয়া? এটা হচ্ছে ঘাসফড়িং থেকে নেওয়া। তোমরা জানো ঘাসফড়িং এর দৃষ্টি কৌশল যখন পড়ছো তখন কি পড়ছো বলতে পারবা? ঘাসফড়িং এর দৃষ্টি কৌশল, ঘাসফড়িং এর দৃষ্টি কৌশল তোমরা পড়ে থাকবে, একটা হচ্ছে সুপার পজিশন, আরেকটা হচ্ছে অ্যাপোজিশন বা মোজাইক, তাই না? অ্যাপোজিশন বা মোজাইক। দেখো সুপার পজিশন আর অ্যাপোজিশন, এই যে মোজাইক যেটা আছে এটাই হচ্ছে অ্যাপোজিশন। অ্যাপোজিশন। এখন আসো এই যে অ্যাপোজিশন যেটা আছে এইটার মধ্যে আমাদের কি হবে? আমরা খুব ভালো করে মানে প্রতিবিম্ব যেটা দেখবো এটা স্পষ্ট। প্রতিবিম্ব প্রতিবিম্ব এটা আমরা স্পষ্ট দেখবো, ঠিক আছে? প্রতিবিম্ব কি দেখবো ভাইয়া বলো? স্পষ্ট দেখবো। এবং সুপার পজিশন যেটা আছে এটাতে আমরা স্পষ্ট প্রতিবিম্ব দেখবো না, এটাতে আমরা কেমন দেখবো? এটাতে আমরা ঝাপসা প্রতিবিম্ব দেখবো। আমরা তো দেখবে কি বলো কি ঘাস করে, তাই না? ঘাস করে এটাতে ঝাপসা প্রতিবিম্ব দেখবো। তো ওকে, পরবর্তীতে আসি। সার্চ, ইবোলা এবং নভেল করোনা কি ধরনের ভাইরাস? সার্চ, ইবোলা ইবোলা এবং নভেল করোনা, তোমরা এটার সাথে সবাই পরিচিত, এটার সাথে সবাই পরিচিত, তাই না? যে এটা আমাদের কি একটা অবস্থা, শোচনীয় অবস্থা, তাই না? জীবন থেকে মোটামুটি 1-1.5 বছর আমাদের সবারই চলে গেছে। তো এই নভেল করোনা আজকে আবার চলে আসছে, তাই না? দেখো সার্স, ইবোলা এবং নভেল করোনা ভাইরাস ভাইরাস কি ধরনের, তাই না? এখন দেখো প্রথমে আসো যে এই যে উপরে যে তিনটা জিনিস আছে এই তিনটা জিনিস প্রথমে দেখো যে টিপুলা যেটা আছে, ST2 যেটা আছে, অ্যাডিনো ভাইরাস সিমপ্লেক্স যেটা আছে, এই তিনটা একটা না, এই তিনটা একটা না। রাইট উত্তর হচ্ছে ইমার্জিং ভাইরাস। এখন কথা হচ্ছে ভাইয়া যে ইমার্জিং জিনিসটা কি? ইমার্জিং জিনিসটা কি? তোমাদের একটু মজা করে পড়ে। ইমার্জিং জিনিসটা ধরো, ইমার্জিং মানে ইমার্জেন্সি সিচুয়েশন। ইমার্জেন্সি সিচুয়েশন কেন বলি আমি এটাকে পড়ানোর সময়? দেখো ইমার্জিং ভাইরাস হচ্ছে যে ভাইরাসের পোষক দেহ ধরো আগে ছিল একটা, পরবর্তীতে হয়ে গেছে আরেকটা। কি বললাম? আগে ছিল একটা, পরবর্তীতে হয়ে গেছে আরেকটা। এদেরকে বলা হচ্ছে ইমার্জিং ভাইরাস, ঠিক আছে? তাহলে এদেরকে কি বলবো আমরা ভাইয়া? ইমার্জিং ভাইরাস। তাহলে এখানে রাইট উত্তর আমাদের কি? ইমার্জিং ভাইরাস। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে আসি। দেখো গবেষণাগারে উদ্ভিদের টিস্যুর সংখ্যা বৃদ্ধি প্রযুক্তি, এত কমন কোশ্চেন তোমরা আমি জানি যে তোমরা সবাই এই কোশ্চেনটা পাবা। সবাই এই কোশ্চেনটা পাবা কি? টিস্যু কালচার, তাই না? টিস্যু কালচার, টিস্যু কালচার কি বলো ভাইয়া? গবেষণাগারে উদ্ভিদ টিস্যুর সংখ্যা বৃদ্ধির প্রযুক্তি। ওকে, এখন আসো করাল গ্রন্থি কার আছে? করাল গ্রন্থি কার আছে? করাল জিনিসটা মূলত যায় কার সাথে জানো? করাল মূলত যায় হচ্ছে লেজের সাথে। করাল মূলত যায় লেজের সাথে। মনে রাখবা করাল গ্রন্থি আছে তাহলে কার আছে? করাল গ্রন্থি কার আছে ভাইয়া? আসে। ওকে, এখন দেখো এ বি গ্রুপের ব্যক্তিরা কোন কোন গ্রুপে রক্তদান করবে? তোমরা এটা জিনতত্ত্ব বিবর্তন যখন করবা তখন দেখবে একটা ছক আছে, একটা চার্ট আছে, চার্টটা খুব ভালো করে করবা। এ বি গ্রুপে কোন কোন রক্তদান করতে পারবে? ভাই মনে রাখবা পজিটিভ নেগেটিভ দুইটাকেই রক্তদান করতে পারবে। দুইটাকেই রক্তদান করতে পারবে হচ্ছে এ বি গ্রুপের। এ বি গ্রুপের। ওকে, এখন আসো আমরা পরবর্তী যেটা আছে সেটা দেখি। লবণাক্ত পরিবেশে জন্মে ও বিস্তার লাভ করে কোন কোন ধরনের উদ্ভিদ? লবণাক্ত, দেখো তো লবণ, লবণ কথাটা তোমাদের একটু শেখায় কিভাবে আসলে অ্যান্সার গ্রহণ করবা, কিভাবে একটা ভালো জায়গায় যাইতে পারবা। লবণাক্ত তোমরা জানো না? দেখো তো পর্যায় সারণী 17 নম্বর গ্রুপ যেটা আছে সেটাকে তোমরা কি বলো? হ্যালোজেন। কেন হ্যালোজেন বলো বলো দেখি? কারণ হ্যালোজেন গ্রুপ বলি কারণ এরা আছে লবণ তৈরি করে, তাই না? লবণ তৈরি করে। তাহলে যে উদ্ভিদটা হবে, আর ফাইটা মানে উদ্ভিদ, এটা জানো তো? ফাইটা মানে কিন্তু উদ্ভিদ। দেখো এখানের মধ্যে প্রথমেই যে আছে হ্যালো ফাইটা, তাহলে তোমরা বুঝে ফেলছো যে এখানের মধ্যে আসলে খেলাটা হয়ে গেছে কোথায়? এই যে হ্যালো ফাইটা। হ্যালো ফাইটা, তাহলে রাইট অ্যান্সার কি? হ্যালো ফাইট। হ্যালো ফাইটস, ঠিক আছে? Okay. এখন আসুন সৌরশক্তির সাহায্যে এডিপি এর সাথে এক অণু ফসফেট যুক্ত হয়, এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে? তাহলে সৌরশক্তির উপস্থিতি অবশ্যই হতে হবে, তাহলে কি? এডিপি। এডিপি এক অণু ইনঅর্গানিক ফসফেট এর সাথে যুক্ত হবে কি? এখানে কিন্তু অবশ্যই কি আসতে হবে? সূর্য আসতে হবে। তাহলে এখান থেকে যে এটিপি আছে, এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়া মনে রাখবা এই সূর্য, সূর্য থেকে কি আসে বলো? সূর্য থেকে আসে আলো। সূর্য থেকে কি আসে বলো? আলো। আলোকে বায়োলজিতে বলা হয় ফটো। আলোকে কি বলা হয় ভাইয়া? আলোকে বায়োলজিতে বলা হয় ফটো, ঠিক আছে?
তাহলে দেখো তো এই যে এডিপি মানে কি, এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট যেটা আছে এই দুইটা বিক্রিয়া করে কি তৈরি করতেছে, এটিপি, তাই না? এটিপি যে তৈরি করলো, এখন দেখো এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয়, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন। কি বললাম? ফসফোরাইলেশন। যেহেতু সূর্যের উপস্থিতিতে তার মানে আলো আছে, তাই একটু ফটোটা যুক্ত করে দেবো, তাহলে এর নাম কি হবে বলো? এর নাম হবে ফটোফসফোরাইলেশন। কি হবে ভাইয়া? ফটোফসফোরাইলেশন। বুঝতে পারছো? সালোক সংশ্লেষণ তোমরা জানো, একটু বলে দিই, সালোক সংশ্লেষণ তোমরা জানো, এখানে গ্লুকোজ তৈরি হবে, এখানে গ্লুকোজ তৈরি হবে, তারপর গ্লাইকোলাইসিস তোমরা জানো, এটা শ্বসনের সবাত এবং অবাত উভয়ের হচ্ছে প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, আর শ্বসন তোমরা তো জানো। তাহলে এই 19 নাম্বার কোশ্চেনটা আমরা বুঝতে পারছি। এখন আমরা পরবর্তী আসি। দেখো খুব সুন্দর একটা কোশ্চেন নিয়েছে এখানে। সুন্দর কোশ্চেনটা কি? বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে কি বলে? দেখো বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে কি বলে? কোশ্চেনের উত্তর করো দেখি কমেন্ট বক্সে, তোমরা পারো কিনা। দেখো এই যে পার্থেনোজেনেসিস যে আছে, একটু বলে দিই, পার্থেনোজেনেসিস এই চারটা বইয়ের যে তোমার এই চারটা আছে, হ্যাঁ, বই থেকে খুব ভালো করে এই যে অল্প কয়েকটা জিনিস আছে খুব ভালো করে পড়বা, না হলে কিন্তু দেখা যাবে যে তুমি এক মার্ক মিস করে ফেলতে পারো। দেখো পার্থেনোজেনেসিস যেটা আছে, এইটা হচ্ছে নিষেক ছাড়াই ডিম্বাণু যখন হচ্ছে সরাসরি ভ্রূণ বা নতুন উদ্ভিদ তৈরি করে, তাহলে নিষেক ছাড়া, এটা হচ্ছে কি নিষেক ছাড়া, নিষেক ছাড়া ক্লিয়ার কি তৈরি করবে? ভ্রূণ বা উদ্ভিদ। তাহলে আমরা সেটাকে কি বলবো? পার্থেনোজেনেসিস। তারপর আসো পার্থেনোজেনেসিসের পর অ্যাপোগেমি। অ্যাপোগেমি কি? যে এইটার যে আমাদের গ্যামেটোফাইট আছে, এটা থেকে সরাসরি ভ্রূণ তৈরি হবে, গ্যামেটোফাইট থেকে সরাসরি ভ্রূণ তৈরি হবে। এখন আসো আমাদের রাইট উত্তর কোনটা ভাইয়া বলো? পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি হচ্ছে আমাদের রাইট উত্তর। উত্তর কি? যে বীজহীন ফল, মানে এই পার্থেনোকার্পি প্রক্রিয়ায় বীজ তৈরি হবে না, শুধুমাত্র আমরা ফলটা পাবো। ঠিক আছে? আর অ্যাপোস্টোমি যেটা আছে, এই অ্যাপোস্টোমির ক্ষেত্রে স্পোরোফাইট যেটা বলেছে সেটা থেকে ডিরেক্ট আমাদের কি তৈরি হবে? ডিরেক্ট তৈরি হবে আমাদের গ্যামেটোফাইট। ওকে, তাহলে আমাদের 20 নম্বর কোশ্চেন শেষ। এখন আমরা পরবর্তীতে আসি। দেখো দ্বিনিষেক প্রক্রিয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? দ্বিনিষেক, দ্বিনিষেক মানে দুইবার নিষেক, তাই না? দ্বিনিষেক প্রক্রিয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? খুব ইম্পর্টেন্ট। দেখো দ্বিনিষেক মূলত মনে রাখবা, নগ্নবীজি যেটা আছে, নগ্নবীজিতে দ্বিনিষেক ঘটে না। ওকে, তাহলে ঘটবে কোথায় ভাইয়া? ঘটবে হচ্ছে আবৃত। তুমি যে সকল উদ্ভিদ মোটামুটি দেখো রেগুলার জীবনে, সেখানে আমাদের কি ঘটে বলো? দ্বিনিষেকটা ঘটে। এখন কথা হচ্ছে ভাই ব্যতিক্রম কিছু নাই? হ্যাঁ, আছে একটা ব্যতিক্রম আছে। নগ্নবীজির মধ্যে ইফেড্রা, ইফেড্রা, এই ইফেড্রা নামক যে উদ্ভিদ আছে, এই ইফেড্রা উদ্ভিদে শুধুমাত্র কি ঘটে ভাইয়া? দ্বিনিষেক ঘটে। এই ইফেড্রা থেকে ইফেড্রিন তৈরি করা হয়। ইফেড্রিন যেটা কি বলো দেখি? ঘুমের ওষুধ, ঘুমের ওষুধ। ওকে, তোমরা বুঝতে পারছো? ওকে, এখন আসো পরবর্তী কোশ্চেন। দেখো পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত কত? এখন তোমাদের আর একটা মার্ক কমন দিই। দেখো যে এখানে অবশ্যই তো এটা ইম্পর্টেন্ট, তোমরা যে আমাদের জিন তত্ত্ব বিবর্তন আছে, জিন তত্ত্ব বিবর্তনের অনুপাত পড়া ছাড়া জিএসটি এক্সাম দিতে যাবা না। কি বললাম? যে যতগুলা অনুপাত আছে প্রত্যেকটা অনুপাত নকদর্মনে না আসা পর্যন্ত জিএসটি এক্সাম দেওয়া যাবে না, কারণ আমার বিশ্বাস যে এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, দেখো এখন তোমাদেরকে বলি, তোমরা জানো মেন্ডেলিয়াসের দুইটা সূত্র দেয়। কয়টা সূত্র দেয় ভাইয়া? দুইটা সূত্র দেয়। দুইটা সূত্রের মধ্যে একটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র, একটা হচ্ছে দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রের অনুপাত হচ্ছে 3:1, দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে 9:3:3:1। ঠিক আছে? এইটা এক জোড়া বৈশিষ্ট্যের ক্ষেত্রে, এইটা হচ্ছে দুই জোড়া বৈশিষ্ট্যের ক্ষেত্রে। দেখো তাহলে আমি এখান থেকে আমি দুইটা জিনিস তোমাদের শিখাইলাম, যে মেন্ডেলের দুইটা সূত্রের মধ্যে প্রথম সূত্র যেটা আছে তার অনুপাত 3:1, দ্বিতীয় সূত্রের অনুপাত কত? 9:3:3:1। ওকে, এখন আসো এই যে 1 নাম্বার যে আমাদের সূত্রটা আছে, এর আবার তিনটা আছে, এই তিনটাকে আবার ব্যতিক্রম বলে, তাই না? তোমরা জানো ব্যতিক্রম বলে। মনে রাখবা এই ব্যতিক্রমের ক্ষেত্রে প্রথম দুইটার অনুপাত হচ্ছে 1:2:1, তার মানে অসম প্রবণতা, আর একটা হচ্ছে সম্পূর্ণ প্রবণতা। আর পরবর্তীতে যে আরেকটা আছে লিথাল জিন, তার অনুপাত হচ্ছে 2:1। দেখো তো এখানে একটা কমে গেছে না, কারণ লিথাল জিনের আরেকটা নাম হচ্ছে মারণ জিন, মানে একটাকে মেরে ফেলবে। এটা 11টি ইঁদুরের ক্ষেত্রে ঘটে। তাহলে আমরা এখানে ক্লিয়ার। এখন আসো যে দ্বিতীয় সূত্র যেটা আছে, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রেও তিনটা হচ্ছে আমাদের, তিনটা মনে রাখতে হবে।
দেখো তার মধ্যে একটা হচ্ছে পরিপূরক আর একটা হচ্ছে এপিস্টেসিস। এপিস্টেসিসের আবার দুইটা, একটা হচ্ছে প্রকট এপিস্টেসিস, একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তোমরা বুঝতে পারতেছো? তাহলে দেখো 9:3:3:1 এইটা যখন যখন আমি বলবো পরিপূরক, তখন হচ্ছে এখানে মোট কত বলো দেখি ভাইয়া? মোট হচ্ছে 16। এটা কিন্তু মনে রাখো, মোট হচ্ছে কত? 16। তোমরা শুধু এগুলো মিলাবা। তাহলে পরিপূরকের ক্ষেত্রে 9:7। খুব ভালো করে মনে রাখো, 9:7। ঠিক আছে। এখন আসলে এপিস্টেসিস যেটা আছে, এই এপিস্টেসিসের মধ্যে প্রকট এপিস্টেসিস যেটা আছে, এখানে অনুপাত আসবে, প্রকট এপিস্টেসিসের অনুপাত আসবে কত? 13:3। 13:3। ওকে। তাহলে আমরা কি বললাম এখানে বলো যে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের মধ্যে 9:3 পরিপূরক, আর হচ্ছে প্রকট এপিস্টেসিস কত বললাম যে 13:3। খুব ভালো করে মনে রাখবা, এই যে এই চারটা যেন কখনো ভুলো না। তাহলে বলো দেখি এখানে পরিপূরক দিনের ফিনোটাইপিক অনুপাত কত? 9:3। ঠিক আছে। তাহলে রাইট উত্তর হচ্ছে 9:3। এটা কি? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। এটা কি? এটা হচ্ছে আমাদের প্রথম সূত্রের ব্যতিক্রম। এটা কি? এটা হচ্ছে আমাদের প্রকট এপিস্টেসিস। প্রকট এপিস্টেসিস, তাই না? তাহলে আই হোপ তোমরা বুঝতে পারছো। ওকে, আমরা পরবর্তীতে আসি। দেখো কোন ধরনের উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম? উচ্চ তাপমাত্রা, বুঝো, C3 উদ্ভিদ, C4 উদ্ভিদ, C3 ও C4 উদ্ভিদ উভয়, আর এটা হচ্ছে কোনটি না। মনে রাখবা C3 উদ্ভিদ যেগুলো, এগুলো হচ্ছে আমরা রেগুলার যে উদ্ভিদগুলো দেখি, আম, জাম, কাঁঠাল, লিচু যা আছে তুমি যেগুলো দেখো। এখন আসো C4 উদ্ভিদ যেগুলো, এগুলো দেখবো যে বিশেষ করে চরাঞ্চলে কি হয়? জন্ম হয়। যেমন হচ্ছে গম, ভুট্টা, এগুলো তোমরা জানবা, সবসময় মনে রাখবে এগুলো হচ্ছে C4 উদ্ভিদ। তাহলে এই যে চরাঞ্চলে দেখবো তাপমাত্রাটা বেশি থাকে না, এমনি মনে রাখতাম আমি, তোমরা মনে রাখো। তাহলে C4 উদ্ভিদ যেহেতু চরাঞ্চল গুলোতে বেশি হচ্ছে, তাহলে সেখানে তাপমাত্রা বেশি, তার মানে উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে পারে C4 উদ্ভিদ। ওকে, C4 উদ্ভিদ। আসো পরবর্তী কোশ্চেন। দেখো মাসকুলার ডিস্ট্রফি রোগের লক্ষণ। মাসকুলার ডিস্ট্রফি, দেখো মাসকুলার ডিস্ট্রফি, কি সুন্দর একটা নাম, তাই না? খুব ভয়ঙ্কর জিনিস। দেখো প্রথমে আসো মাসকুলার ডিস্ট্রফি যেটা আছে, এটা মনে রাখবা, এটা রাইট আনসার হচ্ছে পেশির দুর্বলতা ও সমন্বয়ের অভাব। মাসকুলার ডিস্ট্রফি পেশির দুর্বলতা ও সমন্বয়ের অভাব। এখন আসো সারা দেহে, দেখবা এটা হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন। দেখছো কয়টা কোশ্চেন জিনতত্ত্ব বিবর্তন থেকে? দুইটা কোশ্চেন কিন্তু চলে আসছে। তার মানে প্রতি বছর ওখান থেকে তুমি ধরে রাখো একটা অথবা দুইটা কোশ্চেন আসবে। তার মধ্যে যে সবটার কথা বললাম, দুইটা কেন, এখানে আরো একটা বলে 3টা কোশ্চেন অলরেডি চলে আসছে। 3টা। তাহলে বুঝো, যদি 25টা কোশ্চেনের মধ্যে একটা অধ্যায় থেকে 3টা আসে, তাহলে সেই অধ্যায়টা কত গুরুত্বপূর্ণ। তার মানে জিনতত্ত্ব বিবর্তন, জিনতত্ত্ব জিনতত্ত্ব ও বিবর্তন মাস্ট বি করতে হবে। মাস্ট বি করতে হবে। কি কি করতে হবে? রক্ত যে আমি বললাম কাটিয়ে দিতে পারবে, কাটিয়ে দিতে পারবে না। তারপর বললাম অনুপাত, অনুপাত এবং ওখানে যে রোগগুলো আছে সেই রোগগুলো এবং রোগগুলো। ঠিক আছে। দেখো এই যে রোগগুলোর মধ্যে, এই যে এখন যেটা প্রচলিত, যেটা সারা দেহ, সারা শরীর বা দেহে ঘন লোম আবৃত হয়ে যাও। ওই যে গরিলা শিম্পাঞ্জি গুলো দেখো নাই, ওরকম হয়ে যায়। কিছু কিছু মানুষের দেখবে যে অনেক লোম, সারা গায়ে লোম, তাই না? এদেরকে বলা হয় হাইপার ট্রাইকোসিস। হাইপার ট্রাইকোসিস। ঠিক আছে। ওকে, তাহলে হাইপার ট্রাইকোসিস যেটা বললাম, সেটা হচ্ছে সারা দেহ ঘন লোমে আবৃত হওয়া। তাহলে এটা আমি বলে দিলাম। বর্ণান্ধতা কি? তোমরা জানো লাল সবুজ তারা কি পার্থক্য করতে পারে না, মানে লাল এবং সবুজ বুঝতে পারে না। এটা হচ্ছে আমাদের ওই অধ্যায়ের রোগ। পেশির দুর্বলতা যেটা আছে, এটা হচ্ছে আমাদের কি বললাম, যে এটা হচ্ছে আমাদের মাসকুলার ডিস্ট্রফি। আরো একটা আছে, তোমরা মজা করে দেখবে, তোমাদের ক্লাসে অনেকে আছে না, হাই ভাইয়া টাইপ। হাই ভাইয়া টাইপ মানে কি? মানে একটু কেমন কেমন জানি, ওদেরকে আবার এটা বলিও না। কিছু কিছু তোমরা ঘটনা শুনে থাকবা যে পুরুষ কি মেয়েতে পরিণত হয়ে গেছে, তাই না? এই যে পুরুষ ধীরে ধীরে মেয়েতে পরিণত হচ্ছে, ধরো একটা মেয়ে ধীরে ধীরে কি হচ্ছে, ফিমেলে পরিণত হচ্ছে। এই মেল ধীরে ধীরে ফিমেলে পরিণত হওয়াকে বলা হয় টেস্টিকুলার ফেমিনাইজেশন। টেস্টিকুলার ফেমিনাইজেশন, নাইজেশন। ঠিক আছে। তাহলে এই রোগগুলো এখান থেকে করবা। ওকে, আমরা পরবর্তী কোশ্চেন, যেটা শেষ কোশ্চেন আমাদের দেখবো, পেশি সংকোচনের জন্য কোন আয়নটি, পেশি সংকোচনের জন্য কোন আয়নটি কি বলছে? অত্যাবশ্যকীয়। খুব ভালো করে মনে রাখবা, পেশি সংকোচনের জন্য আমাদের ক্যালসিয়াম খুব জরুরি। ক্যালসিয়াম, ঠিক আছে। ক্যালসিয়াম হচ্ছে আমাদের খুব জরুরি। এটার মধ্যে আমরা 25টা কোশ্চেন দেখলাম। গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয় গুলো আছে, সেখানে 2021 এবং 22 সেশনে এসেছিল। তাহলে আজকে তোমাদের এইটা দেখো মোটামুটি অনেক ধরনের কোশ্চেন তোমরা দেখলা, এবং একটা জিনিস মাথায় রাখতে হবে ভাইয়া, টপিক 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 অ্যানালাইসিস। অ্যানালাইসিস ক্লিয়ার? তুমি যদি টপিক অ্যানালাইসিস করতে পারো তাহলে তুমি চান্স পাবা। এবং আমি বললাম তোমরা সবসময় 25 এর টার্গেট করবে না,
দেখো কেন বলছি এই কথা, কারণ শেষ সময় আসে আমি এই কথা কেন বলছি, আগে বলতাম আমাদের 25-25 দিতে হবে। দেখো তোমাকে আমি বলি 25-25টা খুব রাইট করা খুব টাফ, সো মাচ টাফ। তোমার নাগালের বাইরে অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে, এই কারণে তুমি যে কয়টা কোশ্চেন পারো সে কয়টা কোশ্চেন লাগাবা। সেটা হইতে পারে 15 থেকে 20, সেটা হইতে পারে 20 থেকে 25, ডাজেন্ট ম্যাটার। কিন্তু তোমার মনে রাখতে হবে যে আমার মার্ক কোনোভাবেই যেন 15-র নিচে না আসে, 15-র নিচে না আসে, তাহলে কিন্তু ভাইয়া সমস্যা। কারণ বায়োলজিতে সবাই দেখবে যে মোটামুটি 20 করে পেয়ে আছে, তুমি যদি 15 পাও তাহলে কিন্তু তুমি অলরেডি 5 মার্ক তাদের থেকে পিছিয়ে আছো। এই বায়োলজিতে তোমার যেহেতু মুখস্থ বিদ্যা যদি ভালো থাকে তাহলে বায়োলজিতে 20 প্লাস মার্ক নিয়ে আসা কোনো ব্যাপারই না। তুমি আজকে যাও এই টপিকগুলো অ্যানালাইসিস করো, এই টপিক থেকে তুমি 15 প্লাস কোশ্চেন কমন পাবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে তোমাদের সাথে আমার দেখা হবে আবারও। তো পরবর্তী নেক্সট ভিডিও অবশ্যই একটা জিনিস মনে রাখবা যে কি বলে অবশ্যই আমাদের কোর্স যেটা আছে, তোমরা আমাদের পাঠশালা থেকে আমি ক্লাস নিচ্ছি, তো আমাদের পাঠশালা তোমরা এনরোল করবা এবং পাশাপাশি একটা জিনিস আমাদের যে পেইড ক্লাসগুলো আছে সেগুলো করে দেখবা, ডেমো ক্লাস অনেকগুলো দেয়া আছে করে দেখবা, ইনশাআল্লাহ তোমরা সেখান থেকে ভালো ফলাফল নিয়ে আসতে পারবা, ভালো ফলাফল। বিশেষ করে যারা এইচএসসি 26, এইচএসসি 26, এইচএসসি 26, তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখলে কমেন্ট করে জানাবা যে তোমরা এইচএসসি 26, ঠিক আছে? তোমাদের নিয়ে আমাদের অনেক পরিকল্পনা এবং প্ল্যান আছে, ইনশাআল্লাহ বেটার কিছু তোমরা পেতে যাচ্ছ। ওকে।